ক্যাপ্টেন আসসালামু আলাইকুম। টার্নিং পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন পত্রিকার পাতা থেকে ডেইলি হাইলাইটস, এবং বরাবরের মতোই আমি সাইফুল ইসলাম আছি আপনাদের সাথে। আপনারা জানেন দীর্ঘদিন যাবত আপনাদের সাথে আমাদের অনুষ্ঠানটা চলছে। আজকে আমরা দেখতে দেখতে প্রায় 147তম পর্বে চলে এসেছি। এই 147তম পর্ব, এটা একটা বিশাল জার্নি আমাদের কাছে, এবং এই দীর্ঘ পথ চলায় আপনারা যারা আমাদের সাথে ছিলেন, আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং একটা জিনিস বলবো, সেটা হচ্ছে দেখেন, আমরা যখন প্রথম 1 পর্ব 2 পর্ব থেকে শুরু করেছিলাম, সেই দীর্ঘ পথ চলা থেকে আজকে 147তম পর্ব, প্রায় 6 মাসের মতো একটা সময়। এই 6টা মাস যারা আমাদের সাথে ছিলেন, এবং তাদেরকে বলবো যে নিশ্চয়ই কতটুকু ভ্যালু এডিশন হয়েছে, কতটুকু শিখতে পেরেছেন, বা আমরা টার্নিং পয়েন্টের পক্ষ থেকে আপনাদেরকে কতটুকু দিতে পেরেছি, তারই ফল হচ্ছে এখন পর্যন্ত আমাদের প্রোগ্রামটা চলছে। আপনারা এটা ডিমান্ড করছেন, এবং আপনাদের চাহিদার উপরে ভিত্তি করে কিছু পরিবর্ধনের পরেও আমরা এখন পর্যন্ত অনুষ্ঠানটা কন্টিনিউ করছি। তো সেই জায়গা থেকে আরও একবার টার্নিং পয়েন্টের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, এবং সেই সাথে হচ্ছে বলবো, আমাদের অনুষ্ঠানটা প্রতিদিন দুপুর 12টার পরপরই শুরু হয়ে যায়। আমরা চেষ্টা করি পত্রিকার রেগুলার আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। এখানে আমরা বিশেষ করে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় 2টি দৈনিক পত্রিকা প্রথম আলো এবং ডেইলি স্টারের ওই সকল টপিকগুলো কভার করার চেষ্টা করি, যে টপিকগুলো চাকরি প্রত্যাশীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে বর্তমানে যারা চাকরির প্রত্যাশী, বিশেষ করে আপনি যদি ব্যাংক জব প্রত্যাশী হন, বা বিসিএস থেকে শুরু করে নন ক্যাডার থেকে শুরু করে যে কোনো রকম সরকারি চাকরি যদি প্রত্যাশী আপনি হয়ে থাকেন, সেইখানে যে জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয়, সেই জিনিসগুলোর ভিতরে প্রথমেই থাকে হচ্ছে ম্যাথ, ইংলিশ, এবং তার পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখি সেইটা হচ্ছে সাধারণ জ্ঞান। এবং এই সাধারণ জ্ঞানের সাধারণভাবে শিক্ষা দানের এবং আত্মস্থ করার প্রয়াস থেকেই আসলে টার্নিং পয়েন্টের এই আয়োজন। তো অনুষ্ঠানের শুরুতেই বলবো যে যেখান থেকে, যে অবস্থান থেকে কাছে কিংবা দূরে আমাদের সাথে যুক্ত আছেন, সকলে একটু আওয়াজ দিবেন, সকলে একটু আমাকে জানাবেন কোথা থেকে আপনারা যুক্ত আছেন। আমাদের সাথে অলরেডি যুক্ত হয়ে গেছেন, দেখতে পাচ্ছি তৌহিদুল ইসলাম মনির যুক্ত হয়ে গেছেন, তিনি সালাম দিচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আচ্ছা, রাকিবুল হাসান যুক্ত হয়েছেন, তিনি ধন্যবাদ জানিয়েছেন। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শফিউল শাফি, তিনি যুক্ত হয়ে গেছেন, তিনি সালাম দিচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম। আমরা দেখতে পাচ্ছি আর কারা যুক্ত আছেন। তৌহিদুল ইসলাম মনির বলেছেন আপনি অনেক কষ্ট করেন স্যার। না, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন, এবং হচ্ছে দিন শেষে টার্নিং পয়েন্টের সাথে যুক্ত থাকবেন। বাদবাকিরা যারাই যুক্ত হয়ে যাচ্ছেন, সকলকে বলবো অনুষ্ঠান শুরু হওয়ার পরে আপনার প্রধান এবং প্রথম যে কাজটা, সেটা হচ্ছে আমাদের সাথে কমেন্টসের মাধ্যমে যুক্ত থাকা। কেননা আপনার সাথে আমার যোগাযোগের একমাত্র মাধ্যমই হচ্ছে ফেসবুক কমেন্টস। সো কমেন্টস করে যেতে হবে, কমেন্টস করে আমাদের সাথে যুক্ত থাকতে হবে। এবং সেই সাথে একটা কথা তো আমি প্রায়ই বলে থাকি, এবং আজকেও বলবো, সেটা হচ্ছে নিঃসন্দেহে আপনার 1 ঘন্টার সময় কিন্তু ব্যর্থ যাবে না, আপনার 1 ঘন্টার সময় কিন্তু অযাচিত নষ্ট হবে না। নিঃসন্দেহে কিছু নতুন ভ্যালু এডিশন তো হবে, কিছু নতুন তথ্য উপাত্ত ইনশাল্লাহ শিখতে পারবেন। তো আরও কারা যুক্ত হয়ে গেছেন আমি দেখতে যাচ্ছি। আমাদের সাথে মহিজুল ইসলাম যুক্ত হয়ে গেছেন, আমাদের সাথে মির্জা মাসুদ যুক্ত হয়ে গেছেন, টিএইচ রানী যুক্ত হয়ে গেছেন, সালাম দিচ্ছেন অনেকে। ওয়ালাইকুম আসসালাম। টিএইচ রনি আছেন আছে রাজশাহী থেকে। মির্জা মাসুদ জিজ্ঞেস করছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন সেটাও একটু জানাবেন। ঠিক আছে, অনেক কথা তো বলে ফেললাম, তো চলেন শুরু করি। আপনাদের সাথে কুশলাদি আরও বিনিময় চলতে থাকবে, এবং সেই সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে, চাইলে আপনি আমাদের পোস্টে একটু শেয়ার দিয়ে দিতে পারেন, বা আপনার পছন্দের বন্ধুটাকে কিন্তু একটু মেনশন দিয়ে দিতে পারেন। তাহলে যেটা হবে, সবাই মিলে ঝিলে একটু একত্রে ক্লাসটা করা গেল, একত্রে একটু নলেজ শেয়ারিংটা হয়ে গেল। ঠিক আছে, এবং সেই সাথে আরেকটা জিনিস বলে রাখি, আমাদের এই অনুষ্ঠানগুলো বা আমাদের এই লাইভগুলো কিন্তু ইউটিউবেও সরাসরি লাইভ যায়, এবং সেই সাথে আপনি চাইলে অনেক সময় ফেসবুকে অনেকে বলেন যে আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো আপনারা পাচ্ছেন না, বা আপনাদের কাছে, যেটা অনেক সময় আমাদের কাছ থেকে শুনি যে পূর্ববর্তী ক্লাসগুলো খুঁজে পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আপনি যেটা পারেন, আমাদের ইউটিউব চ্যানেলে, টার্নিং পয়েন্টের যে ইউটিউব চ্যানেল আছে, সেইখানে একদম প্লে লিস্ট করে আলাদাভাবে পুরো 147টা পর্বই অলমোস্ট দেয়া আছে, চাইলে সেখান থেকেও পরবর্তী সময় দেখে আসতে পারেন। তো চলেন শুরু করা যাক, দেখবো আজকে কি আছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার 28 মার্চ 2024। দেখতে দেখতে বছরের 3টা মাস কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো সেই 3 মাসের ভিতরে আজকের যে খবরটা, বা আজকে আমরা যে সবথেকে বড় যে আলোচনাটা করব, আজকের যে বড় আলোচনার জায়গাটা, সেইটা হচ্ছে, আমি যদি বলি একটা বাক্যের ভিতরে, সেইটাকে বলা হয় হচ্ছে MFS। আজকে মূলত
আজকের আয়োজনের বড় একটা অংশ এমএফএস থেকে থাকবে বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস থেকে থাকবে। মানে আজকের আয়োজনের বা আজকের পড়াশোনার আমরা বড় একটা অংশ এমএফএস দিয়ে আলোচনা করব। আমরা এখানে দেখবো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসটা কি, কিভাবে কাজ করতেছে, কি কি সুবিধা অসুবিধা, বিস্তারিত খুঁটিনাটি সব কিছু জানার চেষ্টা করব। যারা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস সম্পর্কে জানতে চাইতেছেন বা মোবাইল ফাইন্যান্সিয়াল সম্পর্কে একটু বিস্তারিত বুঝতে চান, তারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন বা তাদেরকে একটু মেনশন দিয়ে দেন। এবং একটা জিনিস বলবো, সেটা হচ্ছে তাহলে শুরুতে যেটা বললাম এমএফএস বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, পরীক্ষায় কিন্তু বেশ কিছু শর্ট ফর্ম আসে, তো সেই জায়গা থেকে এই শর্ট ফর্মটাও আসতে পারে। সো তাহলে সবাই একটু লিখে ফেলেন যে এমএফএস মানে হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। আচ্ছা, এবং আজকে যেটা দেখবো সেটা হচ্ছে দেখেন প্রথম আলোর প্রথম চারটা পেজ এবং শেষের 4টা পেজ, মোটামুটি প্রায় 8টা পেজ আছে বিশেষ আয়োজন। এই 8টা পেজ আসলে এমএফএস নিয়ে আলোচনা করেছে। যেহেতু প্রথম আলো প্রায় 8টা পেজ এমএফএস নিয়ে আলোচনা করেছে, আমরাও আজকে একটু এমএফএস নিয়ে একটু আলোচনা করব। মির্জা মাসুদ হচ্ছে নেত্রকোনা থেকে, আমরা দেখতে পাচ্ছি ঝর্ণা দাস, হ্যাঁ ঝর্ণা দাস, তিনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আমরা তহিদুল ইসলাম মনির কি লিখেছেন, আজ 28 মার্চ দুপুর 2টায় মনে হয় আপনাদের একটা অফলাইন সেমিনার আছে। জি, আমাদের একটা অফলাইন সেমিনার আছে আজকে দুপুর 2টার সময়। চাইলে যে কেউ যুক্ত হয়ে যেতে পারেন, আমাদের সিও স্যার সেমিনারটা নেবেন। হাজারি বসে ইয়াসমিন মিম সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি সদস্য লিখেছেন এমএফএস মানে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। এক্স্যাক্টলি এইটা একটু লিখে ফেলতে হবে, এমএফএস মানে হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নিয়ে যে বড় আলোচনাটা বলবো দেখেন, সেটা হচ্ছে এই যে মলাট দেখেন, প্রথম 4 পেজের মলাট, তারপরে শেষের 4 পেজের আরও আছে মলাট। এই 8টা পেজ আমরা আসলে মূলত এমএফএস নিয়ে আলোচনা করব। সো এটা নিয়ে একটু পরে আলোচনা করছি, আমরা একটু চিরাচরিত যে পেপার আছে সেখানে একটু যাব এবং তারপরে আমরা আসলে এমএফএস নিয়ে একটু বিস্তারিত আলোচনায় ডিপ আলোচনায় চলে যাব। প্রথম বলা হয়েছে জলবায়ুর টাকায় সড়কে বাতি বসানোর হিড়িক। মানে ব্যাপার যেটা হয়েছে, আমরা দেখছি জলবায়ুর পরিবর্তন হচ্ছে এবং জলবায়ুর পরিবর্তন হয়ে যে সকল দেশগুলো সব থেকে বেশি ভুগবে, সব থেকে বেশি কষ্টে থাকবে, সব থেকে বেশি সমস্যায় পড়বে, তার ভিতরে অন্যতম জলবায়ুর দুর্যোগ প্রবণ দেশ হচ্ছে বাংলাদেশ। এবং বাংলাদেশ কি হয়েছে, বাংলাদেশ বিগত দিনে জলবায়ুর ফান্ড থেকে কিন্তু কিছু টাকা পয়সা পেয়েছে। এখন আমরা আসলে সেই জলবায়ুর ফান্ড থেকে যে টাকা পেয়েছি, সেই টাকা দিয়ে আমরা আসলে কি করেছি বা আমরা আসলে কি করছি, আমরা যেটা করেছি সেটা হচ্ছে 5 বছরে জলবায়ুর টাকা যা পেয়েছি আমরা সেইটা দিয়ে সড়কের বাতি লাগিয়েছি, আমরা সড়ক উজ্জ্বল করেছি। কিন্তু জলবায়ু পরিবর্তনে যারা আসলে ভুক্তভোগী, ওই নদী ভাঙনের কবলে যারা পড়েছে বা একদম দক্ষিণ অঞ্চলের যে মানুষগুলো, বরিশাল বিভাগের যে মানুষগুলো যারা তাদের বাড়ি হারিয়েছে, জমি হারিয়েছে, বসত ভিটা হারিয়েছে, তাদের জন্য কিন্তু খুব ব্যাপক কোনো প্রয়াস আমরা দেখিনি। সেটাই আসলে বলা হয়েছে 5 বছরে সড়কবাতি প্রকল্পে 200 সড়কবাতি প্রকল্প 209টি, ব্যয় 338 কোটি টাকা, মোট প্রকল্পের 65% নেওয়া হয়েছে সড়ক বাতি বসাতে। আমরা সড়ক বাতি বসাইয়া মোটামুটি জলবায়ুর টাকা খরচ করে ফেলেছি। এরপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ফিলিস্তিনের একটি খবর বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় ছেলে খলিল আবু সামালকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন ফিলিস্তিনি মা, তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন আরেক ছেলে। ফিলিস্তিনের ঘটনাগুলোও তো আমরা প্রায়ই দেখি, এটাই আসলে হয়েছে। এর বাইরে আমরা যদি দেখি সেখানে হচ্ছে বাদবাকিগুলো হচ্ছে রাজনৈতিক খবর। এই একটা খবর, চাল উদ্ধৃত তবুও বাড়ছে দাম। এইটা হচ্ছে আমাদের একটা মেকানিজম, আলাদিনের চেরাগের মতো করে হঠাৎ করে দাম বেড়ে যাচ্ছে। কেন বাড়তেছে, কি কারণে বাড়তেছে আমরা জানি না, বাট দাম তো বেড়ে যাচ্ছে। বলা হয়েছে দেশের চালের পরিমাণ বেশি আছে, দেশের চালের কোনো ঘাটতি নাই, তারপরেও চালের দাম কিন্তু বেড়ে যাচ্ছে। কারা কারা নতুন যুক্ত হয়ে গেছেন আমরা দেখতে পাচ্ছি, মোহাম্মদ ফিরোজ গাজী যুক্ত হয়ে গেছেন পটুয়াখালী থেকে, শাহিন রেজা তিনি যুক্ত হয়ে গেছেন খুলনা থেকে। আচ্ছা, তার মানে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে থেকে কিন্তু অনেকেই আছেন, খুলনা থেকে দেখতে পাচ্ছি, তারপরে হচ্ছে এই যে দেখলাম পটুয়াখালী থেকে, বরিশাল থেকে দেখলাম, তারপরে নেত্রকোনা থেকে, অনেকেই বিভিন্ন জায়গা থেকে কিন্তু যুক্ত হয়ে গেছেন। টার্নিং পয়েন্ট আপনাদের প্রয়াসে, আপনাদের চেষ্টায় কিন্তু অনেক দূর অনেকের কাছে পৌঁছে গেছে। তারপরেও আমরা চাই আরও সাধারণ জনগণের কাছে, শিক্ষার সবার কাছে পৌঁছে দিতে। ঠিক আছে, ইটস অ্যান ওপেন প্ল্যাটফর্ম এবং এইখানে যাতে সাধারণভাবে সকলে যুক্ত হয়ে যায় আমরা সেই প্রয়াস তো অবশ্যই করি। আচ্ছা, এর বাইরে আমরা দেখতে পাচ্ছি টিসিবির হিসাবে প্রতি কেজি চালের দাম গত 1 সপ্তাহে 2 থেকে 3 টাকা বেড়েছে। মোটা চাল 52 টাকা, সরু চাল, এই চালের একটা দাম বলা হয়েছে। এই ছিল মোটামুটি চাল নিয়ে যে খবর। টিসিবি, প্রশ্ন হচ্ছে টিসিবির ফুল ফর্মটা
কি? দেখি একটু কমেন্টস করে জানান যে এই যে টিসিবির কথা বলতেছি, টিসিবি কি করে? ওই যে ট্রাকে করে চাল ডাল বিক্রি করে, ঠিক আছে? তো একটু আমাকে জানান যে টিসিবির ফুল ফর্মটা কি। আচ্ছা, এর বাইরে আমরা দেখতে পাচ্ছি এইখানে যে খবরটা, চন্দনা চৌরাস্তার উড়াল সড়ক দিয়ে ঢাকা থেকে ময়মনসিংহ জয়দেবপুরগামী যানবাহন চলাচল করতে পারলেও ঢাকাগামী যানবাহন চলাচলের লেনগুলো চালু হয়নি। এতে ঢাকাগামী ডান সড়কগুলোতে যানজটে পড়েছে। মানে মোটামুটি অর্ধেক চালু হয়েছে, পুরা ফিচার চালু হয় নাই, ঠিক আছে, কিছু কিছু চালু হয়েছে আর কি, সেইটাই আসলে এখানে বলা হয়েছে। এর বাইরে ট্রেনের এক টিকিটের জন্য 600 জনের চেষ্টা, কতটা বাস্তব ভিত্তিক সেইটা নিয়ে ভাবতে হবে। যে একজন একটা টিকিটের জন্য 600 লোক চেষ্টা করতেছে, বা এখানে কোথাও তো শুভঙ্করের ফাঁকি আছে। তো সেটাই আসলে বলা হয়েছে। বাস টার্মিনালের মতো লঞ্চ টার্মিনালেও যাত্রীদের ভিড় নেই, ফাঁকা টার্মিনালে অলস সময় পার করছেন বাস লঞ্চের কর্মীরা। পশ্চিমাঞ্চলে বরাদ্দ দেওয়া প্রায় 15,000 টিকিট বেলা 2টার আগেই শেষ হয়ে যায়। বিক্রি শুরু প্রথম 15 মিনিটে 7,500 টিকিট বিক্রি হয়। পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু প্রথম 15 মিনিটে 6,000-এর বেশি টিকিট বিক্রি হয়ে যায়। মোটামুটি সেইটাই আসলে এখানে বলা হচ্ছে। প্রশ্ন করেছিলাম টিসিবির ফুল ফর্ম কি, ঠিক আছে, টিএইচ রনি তিনি লিখেছেন। আচ্ছা, ঝর্ণা দাস আছেন ফেনী থেকে, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, টিএইচ রনি কি লিখেছেন? ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। সাদর শাহ উত্তর দিয়েছেন, মাসিয়াত নূর উত্তর দিয়েছেন ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। বাকিরা কি বলছেন? বাকিরা একটু উত্তর দিয়ে দেন। এবং আপনি আপনার সাথে উত্তর দিচ্ছেন, আপনি আমার সাথে কমেন্টস করছেন, তার মানেই হচ্ছে আপনি আমার সাথে কানেক্টেড আছেন। সো সেই কানেক্টেড থাকার জায়গা থেকে আসলে উত্তরটা দিয়ে দিতে হবে। আচ্ছা, এর বাইরে আমরা যেটা দেখতে পাচ্ছি, এইখানে কাতারের আমির ঢাকায় আসছেন 22 এপ্রিল, এই একটা খবর আছে। কাতারের আমির তিনি ঢাকায় আসবেন। সাধারণত এই সকল ব্যক্তিরা বা কোনো বিদেশি রাষ্ট্রদূত যদি ঢাকায় আসে, তখন স্বাভাবিকভাবে যেটা হয়, কিছু চুক্তি স্বাক্ষরিত হয় এবং কিছু না কিছু লাভ হয়েই যায়। তো সেটাই আসলে বলা হয়েছে। এই ছিল মোটামুটি প্রথম পেজের খবর। নতুন আর কোনো খবর প্রথম পেজে দেখা যাচ্ছে না। চলে এসে যাই দ্বিতীয় পেজে, দেখবো দ্বিতীয় পেজে কি কি অপেক্ষা করছে আমাদের জন্য। এইখানে যেটা হয়েছে সেটা হচ্ছে, ভুটানের রাজা জিগমে খেসান নামগোয়েল ওয়াংচুক, এই ভদ্রলোক পদ্মা সেতু পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। এবং সেটি এখানে বলা হয়েছে, জলবায়ুর টাকায় সড়কে বাতি বসানোর হিরিক, কাতারের আমির ঢাকায় আসছেন 22 এপ্রিল। এই ছিল মোটামুটি এই পেজের খবর। এছাড়া তেমন কোনো খবর দ্বিতীয় পেজেও আমরা দেখছি না। প্রীতম উত্তর দিয়েছেন, শাহিন রাজা উত্তর দিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। মফিজুল ইসলাম আছেন, ঝর্ণা দাস, সকলেই উত্তর দিয়েছেন যে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, টিসিবি। টিসিবি হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। এদের মূল কাজ হচ্ছে নিম্ন দামে জনগণের কাছে খাদ্য বিক্রি করা, বা এইটাই হচ্ছে মূলত কাজ। বা ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ যেটা কাজ করে, টিসিবি আর একটা কাজ করে, সেটা হচ্ছে তারা কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে, বা প্রডিউসার যারা একদম প্রান্তিক পর্যায়ের প্রডিউসার, তাদের উৎপাদনকারীর কাছ থেকে তারা বিভিন্ন দ্রব্য সামগ্রী ক্রয় করে এবং ভোক্তা পর্যায়ে বিক্রি করে। মানে সোজা কথা, মিডলম্যানটা হ্রাস করে এবং দুই জায়গাতেই তারা ভর্তুকি দেয়। মানে কৃষকদের তারা একরকম ভর্তুকি দেয়, আবার একই রকম ভাবে আপনার হচ্ছে যারা এই যে এখন যারা কম দামে কিনতেছে তাদেরকেও একরকম ভর্তুকি দিচ্ছে। আচ্ছা, রাকিব আছেন নোয়াখালী থেকে। তার মানে হচ্ছে যে সকলে কিন্তু নিজের জেলাটা একটু শেয়ার করে ফেলতেছেন, এইটা একটু শেয়ার করে দেওয়া ভালো। আচ্ছা, এইখানে যেটা বলা হয়েছে, প্রবাসী আয় বেতন ভাতার করের পক্ষে পিআরআই, আইএমএফ এর পরামর্শের সমর্থন। বলা হয়েছে, গবেষণা প্রতিষ্ঠান পিআরআই মনে করেন বাড়তি রাজস্ব আদায় সম্ভব হলে কর জিডিপি অনুপাত 10.4% উন্নীত হবে। এইটাই আসলে এখানে বলা হচ্ছে। এবার নতুন সরকার এসেছে, এখন রাজস্ব খাত সংস্কারের সময়, বিড়ালের গলায় ঘন্টা বাজার সময় এখনই, সেই লক্ষণটা কি দেখছি? মানে ব্যাপার যেটা হয়েছে, বাংলাদেশের আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে দক্ষিণ এশিয়ার ভিতরে সব থেকে কম রাজস্ব আদায় হয় বাংলাদেশে, ঠিক আছে, এবং রাজস্বের মানে রেশিওটাও সব থেকে কম। তার মানে হইতেছে, বা শুধুমাত্র দক্ষিণ এশিয়া বলবো না, অনেক ক্ষেত্রে এশিয়ার ভিতরেও অন্যতম কম রাজস্ব বা কম ট্যাক্স দেই আসলে আমরা আসলে সরকারকে ট্যাক্স দেওয়ার ব্যাপারে প্রচণ্ড রকম একটি ভীতি কাজ করে। তো সেইটার ব্যাপারে আসলে সরকার যাতে একটু কড়াকড়ি আরোপ করে, সেই ব্যাপারগুলোই আমরা এখানে দেখতে পাচ্ছি। ডেঙ্গুতে নিয়ে বলা হচ্ছে, ডেঙ্গু হাসপাতালে ভর্তি আরো 14 জন। ডেঙ্গু নিয়ে আমরা প্রচুর কথাবার্তা বলি। সশস্ত্র বাহিনী যুদ্ধাস্ত্র দেখার সুযোগ, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সম্মিলিত সমরাস্ত্র প্রদর্শনী 2024, বিভিন্ন সমরাস্ত্র দেখছেন দর্শকরা। প্রশ্ন হচ্ছে, সমর শক্তিতে ওয়ার্ল্ড ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2024 অনুযায়ী বাংলাদেশের সামরিক শক্তিতে অবস্থান কততম?
কি বললাম, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2024 অনুযায়ী বাংলাদেশের সামরিক শক্তিতে অবস্থান কততম? দেখি একটু কমেন্টস করে জানান, দেখি কারা কারা এটা জানেন। সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কততম? আচ্ছা, এর বাইরে এই পেজে তার তেমন কিছু দেখতে পাচ্ছি না। চলে যাই পরবর্তী পেজে, দেখবো এর পরবর্তী পেজে কি কি আছে। এখানে আসলে প্রথম পেজের ফলো আপ নিউজ এই সবগুলোই, আর এই পেজে আসলে কিছুই নাই। ঠিক আছে, এই ছিল মোটামুটি এই পেজের খবর। যদি একটু আন্তর্জাতিকে যাই, আচ্ছা আমরা দেখতে পাচ্ছি দীপ্যমান কুণ্ডু তিনি প্রীতম ঘোষকে মেনশন দিয়ে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি টিএইচ রনি বলেছেন 37তম, সৌরভ পাল বলছেন 40তম, দেব সেন আছেন গোপালগঞ্জ থেকে। আচ্ছা, তাহলে সকলে একটু দ্রুত জানাইতে হবে যে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী বাংলাদেশের সামরিক শক্তিতে অবস্থান বিশ্বে কততম, সেইটা একটু জানান। ঠিক আছে, বেশ কিছু ইন্ডেক্সগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। জনপ্রিয়তায় ট্রাম্পকে ধরে ফেলেছেন বাইডেন, সেইটা আসলে বলা হয়েছে। বাইডেনের জনপ্রিয়তা রিসেন্টলি বেড়েছে, আর ট্রাম্প নিজে একটু ঝামেলায় আছে। ঠিক আছে, ট্রাম্প ঝামেলায় আছে, কারণ হইতেছে ট্রাম্পের তুই হয়েছে আপনার ওই যে মামলা টামলা হয়েছে, বেশ কিছু মামলাগুলোর কারণে ট্রাম্প একটু ঝামেলায় পড়ছে, সেই জন্য আসলে এদিকে আবার একটু জনপ্রিয়তা বাড়ছে। আচ্ছা, সদস্য একটা প্রশ্ন করেছেন, কি প্রশ্ন করেছেন? স্যার সরকারি চাকরিতে পেনশন নাকি বন্ধ হচ্ছে, যদি একটু বিস্তারিত বলতেন। আচ্ছা, না সরকারি চাকরিতে পেনশন বন্ধ হচ্ছে ব্যাপারটা এরকমটা না। ব্যাপার যেটা হয়েছে আসলে এখানে একটু জটিলতা হয়েছে, এবং বিশেষ করে একদম সরাসরি সরকারি চাকরি যারা করেন তাদের পেনশন আগের মতোই আছেন। বাট সরকার যেটা বলেছে, সরকার নতুন একটি পেনশন স্কিম নিয়েছে, সার্বজনীন পেনশন স্কিমের মতো করে নতুন একটা পেনশন স্কিম নিয়েছে। আগে যেমন 4টা সার্বজনীন পেনশন স্কিম ছিল, এখন আরেকটা পেনশন স্কিম এসেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য। বিশেষ করে যারা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করেন, যেমন হচ্ছে ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি বা হচ্ছে বিভিন্ন অটোনমাস প্রতিষ্ঠান, এই ধরনের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সরকারি যে সকল অটোনমাস ইনস্টিটিউশন ওইখানে যারা জব করেন তারা আসলে ওই পেনশন স্কিমের আওতায় যাবে। এইটাই আসলে মানে ইস্যুস হয়েছে। এবং তাতে যেটা হয়েছে আগে আসলে, এবং সরকার যেটা বলেছে সেটা হচ্ছে, মানে সরকার কিন্তু অফারটা ভালোই দিছে, মানে আগে যে পরিমাণ পেনশন দিত এখন আসলে ওই পরিমাণ পেনশন দিচ্ছে না, তার থেকে বেশি দিচ্ছে। মানে পেনশন আগে যে প্রত্যয়, হ্যাঁ এক্স্যাক্টলি ফিরোজ গাজী যেটা বলেছেন যে নতুন পেনশন স্কিমটা হচ্ছে প্রত্যয়। এই প্রত্যয় পেনশন স্কিমের আন্ডারে আগে বর্তমানে সরকারি চাকরির ক্ষেত্রে 8 পয়েন্ট সামথিং, মানে আমি যদি বলি 8 পয়েন্ট মনে করেন হচ্ছে 6-7 মোস্টলি, বা 8 পয়েন্ট সামথিং, আমি যদি এক্স্যাক্টলি না বলি মানে 8% প্লাস, 8% প্লাস হচ্ছে সরকার দিত আপনার স্টুডেন্ট আপনার কর্মকর্তাদের হচ্ছে পেনশনে দিত, নিজে দিত, আর হচ্ছে কর্মকর্তা কর্মচারীরা 10% দিত তার স্যালারি, মানে তারা দিত, মানে এই পার্সেন্ট দিত, কর্মকর্তা কর্মচারীরা দিত 10%। তো এখন কর্মকর্তার আগে 10% যেটা দিত সেইটাই দিত, বাট গভর্নমেন্ট বলতেছে কি যে না ঠিক আছে আমি এইটার পরিবর্তে আমি নিজেও 10% করে দিব, আমি নিজেও 10% করে দিব। তাতে যেটা হয়েছে তাতে কিন্তু কর্মকর্তা কর্মচারীরা বেশি টাকা পাইতো, কিন্তু আসলে ঝামেলা যেটা ঘটছে তারা আসলে বিশ্বাস করতে পারতেছে না সরকারকে, তারা আসলে ভরসা করতে পারতেছে না। তারা বলতেছে আরে নতুন যদি পেনশন স্কিম আসতো তাহলে সেটা সকল সরকারি কর্মকর্তা কর্মচারী একদম মানে 20 গ্রেড থেকে শুরু করে প্রথম গ্রেড পর্যন্ত সকলের জন্য দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা সকলের জন্য না দিয়ে কিছু বিশেষ গোষ্ঠীকে কেন দেওয়া হইতেছে, বা কিছু বিশেষ গোষ্ঠীকে কেন এইটার আওতায় আনা হইতেছে। তার মানে হইতেছে, আর পেনশন মনে করেন এখন চালু হয়েছে 30 বছর চাকরি করবে, অনেকে 20 বছর চাকরি করবে, তো 20 বছর পরে আরো সেম পরিমাণে বা এই সবকিছু দেশ ঠিকঠাক থাকবে বা আমরা অ্যাকচুয়ালি পেনশন পাবো, এইটার নিশ্চয়তা তারা আসলে পাইতেছে না, বা তারা সেই ভরসাটা করতে পারতেছে না। এই জন্য আসলে জটিলতাটা সৃষ্টি হয়েছে, এবং এই জন্য বিভিন্ন কথাবার্তা চলতেছে। এবং প্রায় 400-র মতো সরকারি বিশ্ববিদ্যালয় পাবলিক ইউনিভার্সিটির শিক্ষকরা এটা বিরোধিতা করেছে, তারা এই পেনশন স্কিমটা প্রত্যাখ্যান করেছে, যেটা আমরা সাম্প্রতিক সময় দেখেছি। তো এইটাই হলো মূলত পেনশন স্কিম। এবং সরকারি তাহলে নতুন পেনশন স্কিমটার নাম হইতেছে কি বললাম, নতুন পেনশন স্কিমটার নাম হচ্ছে প্রত্যয়। সকলেই একটু লিখে ফেলেন যে নতুন সরকারি পেনশন স্কিমের নাম হইতেছে প্রত্যয়। আচ্ছা, আর যেটা বলছিলাম সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে বিশ্বে 37তম, 37। সামরিক শক্তিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে 37 বা 37তম। আচ্ছা,
এর বাইরে আমরা কি দেখেছি যে এই যে বাল্টিমোর সেতু ভেঙে 6 জনের মৃত্যুর আশঙ্কা, বাল্টিমোর সেতু ভেঙে গেছে। শফিউল শফিক লিখেছেন সার্বজনীন পেনশন স্কিমের নাম কি? সার্বজনীন পেনশন স্কিমটার নামই হইতেছে প্রত্যয়। সরকারের এমনি সকলের জন্য সার্বজনীন পেনশন স্কিম হচ্ছে 4টা। ওই যে আমরা পড়েছিলাম না, প্রবাসী, আর কি কি ছিল, প্রবাসী, তার বাকি নামগুলো একটু বলেন। ঠিক আছে, মানে একটা দিলে তো প্রবাসী ছিল, তারপরে পদই আরো 2-3টা নাম ছিল না, আপনার হচ্ছে সমতা, এই যে নামগুলো ছিল, এরকম 4টা যে পেনশন স্কিম ছিল, তারপর নতুন করে একটা আসছে, সেইটা হচ্ছে আপনার প্রত্যয়। আচ্ছা, বাল্টিমোর সেতু যে 6 জনের মৃত্যুর আশঙ্কা, সেটা নিয়ে যে কথাটা বলা হয়েছে সেটা ছিল এখানকার খবর। এর বাইরে হাইকোর্টেও স্বস্তি পেলেন না কেজরিওয়াল। আবগারি মামলায় 2 এপ্রিল থেকে ইডিকে আদালতে জবাব দিতে হবে, 3 এপ্রিলে মামলার পরবর্তী শুনানি, সেটা এখানে বলা হয়েছে। মস্কোতে হামলায় আহত বেড়ে 360 জন আহত হয়েছে, এবং মস্কোর হামলা নিয়ে আমরা মোটামুটি শুনেছিলাম বা মোটামুটি আলোচনা করেছি, সেইটাই আসলে এইটার ফলো আপ নিউজ আমরা এখানে দেখতে পাচ্ছি। এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের আন্তর্জাতিক আজকের খবর। হ্যাঁ, ওই যে প্রবাস প্রগতি সমতা সুরক্ষা প্রত্যয়, মোটামুটি এখন 5টা হয়েছে আর কি। হ্যাঁ, তাহলে কি হচ্ছে যে সৌরভ উত্তর দিয়ে দিয়েছেন, প্রীতম উত্তর দিয়েছেন যে প্রবাস প্রগতি সমতা সুরক্ষার প্রত্যয়। আচ্ছা, আমরা আর কি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মস্কো পুতিনের গ্রহণযোগ্যতার প্রভাব ফেলবে, রমজানের বদর বিজয়, মোটামুটি এই ছিল সম্পাদকীয় পেজটা। আজকে আসলে খুব বিশেষ কিছু নাই, তো এই জন্য সম্পাদকীয় পেজ নিয়ে খুব একটা আলোচনা করার সুযোগ নাই। পড়াশোনার পেজেও আসলে তেমন কিছু নাই, পড়াশোনার পেজটাও মোটামুটি ফাঁকা। এইখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই প্রাণীটাকে কি বলা হয় বলেন তো? এই যে প্রাণীটাকে আপনারা দেখতেছেন, এই প্রাণীটাকে আসলে সাধারণত কি বলে? এইটা হচ্ছে আমরা মোটামুটি এটাকে আমরা বলি হচ্ছে জেলিফিশ। এটাকে জেলিফিশ বলে, এবং জেলিফিশ হচ্ছে নিডাটা পর্বের অধিকারী একটি মানে নিডাটা পর্বের একটি প্রাণী। আমরা জানি যে প্রাণীকে মোট 10টা পর্বে ভাগ করা হয়েছে, এবং তার ভিতরে জেলিফিশ হচ্ছে নিডাটা পর্বের প্রাণী, এবং এই জেলিফিশের শরীরের 95% হচ্ছে পানি। জেলিফিশের শরীরের 95% হচ্ছে পানি। এবং বলা হয়েছে, এবং এদেরকে কি বলা হয়? সামুদ্রিক অলংকার বলা হয়। বলা হয়েছে এরা সমুদ্রে দলবদ্ধভাবে বাস করে, এদের বর্ণ গঠন সমুদ্রের সৌন্দর্য বৃদ্ধি করে, এদেরকে সাগরের অলংকার বলে। প্রশ্ন হচ্ছে মানুষ কোন পর্বের অধিকারী বা কোন পর্বের অংশ? ঠিক আছে, যে আমরা জানি প্রাণী জগতের মোট 10টি পর্ব আছে, যার ভিতরে 9টি হচ্ছে অমেরুদণ্ডী প্রাণীর, 1টি হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের। তো প্রশ্ন হচ্ছে মানুষ মেরুদণ্ডী প্রাণীর যে পর্বের অন্তর্ভুক্ত, সেই পর্বটির নাম কি? প্রাণী জগতের মোট 10টি পর্ব আছে, ঠিক আছে, প্রোটোজোয়া থেকে শুরু, 10তম পর্বটাই হচ্ছে মানুষের। সেই পর্বটার নাম কি সেটা একটু কমেন্টস করে জানান। আচ্ছা, চলে যাব পরবর্তী পেজগুলোতে, দেখবো পরবর্তী পেজ আর কি কি আছে। এইখানে যেটা বলা হয়েছে, আচ্ছা নাম, আচ্ছা কি কি বলেছেন? সাদা শাহ বলেছেন করডাটা, প্রীতম গুপ্তা লিখেছেন করডাটা, সুরজ মন্ডল সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। সুফি বলেছেন ম্যামালিয়া তো কোনো পর্ব আছে বলে মনে হয় না। ঠিক আছে, এটা কই পেয়েছেন? ঠিক আছে, মানে 10টা পর্বের নাম হয়তো বা আমার মনে নাই পুরোটা, বাট ম্যামালিয়া বলতে কোনো পর্ব আছে বলে তো মনে হচ্ছে না। ঠিক আছে, সৌরভ পাল বলেছেন ভার্টিভাটাও না, ওইটা হচ্ছে করডাটা। হ্যাঁ, মানুষ হচ্ছে করডাটা পর্বের অনুসারে। দীপমান কুণ্ডু সঠিক উত্তর দিয়েছেন, মানুষ হচ্ছে করডাটা পর্বের অন্তর্ভুক্ত। করডাটা হচ্ছে একমাত্র 10তম পর্ব, এবং করডাটা হচ্ছে একমাত্র মেরুদণ্ডী প্রাণীদের পর্ব। মেরুদণ্ডী প্রাণীদের পর্ব হচ্ছে একটা, এবং সেই পর্বটার নাম হচ্ছে করডাটা। ঠিক আছে, প্রথম শুরু হয়েছিল প্রোটোজোয়া থেকে, প্রোটোজোয়া, পরিফেরা, নিডাটা। ঠিক আছে, আর এরকম করতে করতে শেষতম পর্বটা হচ্ছে করডাটা। আচ্ছা, এখানে যেটা শহরে স্থায়ী গৃহকর্মীর মধ্যে 80% হচ্ছে অপ্রাপ্তবয়স্ক মেয়ে। মানে এইটা আসলে আমাদের দেখেছি যে আমরা মানে শহরে যারা আছেন, যে তারা যারা বাসায় গৃহকর্মী রাখেন, তাদের ভিতরে সাধারণত বাচ্চা মেয়ে রাখতে তারা খুব একটা প্রেফার করেন। তো সেইটা আসলে এখানে বলা হয়েছে যে গৃহ শ্রমিকদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে 2015 সালে নীতিমালাটি আইনে রূপান্তরের দাবি জানানো হয়েছে, বা শেষ পর্যন্ত নীতিমালাটা আইনে রূপান্তরিত হয় নাই।
নীতিমালা আকারে আছে, গৃহকর্তাদের সঙ্গে কোনো লিখিত চুক্তি নেই 95% গৃহকর্মীর, দেশে গৃহকর্মী আছেন 25 থেকে 75 লাখের বেশি, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি 45% নারী গৃহকর্মী। আচ্ছা, ম্যামালিয়া হচ্ছে ক্লাস, আমি ঠিক আছে বুঝতে পেরেছি, আপনি আরো ভিতরে চলে গেছেন, একদম মানে পিওর বায়োলজিতে চলে গেছেন তাই। আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে অ্যানেস্থেসিয়া জনিত দুর্ঘটনার প্রতিরোধের নতুন নির্দেশনা দেওয়া হবে, সেইটাই এখানে বলা হয়েছে যে অ্যানেস্থেসিয়ার ফলে মাঝে মাঝে একটু ঝামেলা হয়, অনেকে অসুস্থ হয়ে যায় বা অনেক সময় অনেক রকম দুর্ঘটনা ঘটে, অনেক সময় মৃত্যুর ঘটনাও আমরা দেখেছি প্রায়, যে লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়ার ফলে তারা আর সেন্স ফেরত আসে না, মানে স্থায়ীভাবেই মানে চলে গেছে আর কি। তো সেইটার ক্ষেত্রে কি করা যায় সেটাই এখানে বলা হয়েছে। তারপরে বলা হয়েছে নববর্ষ নিয়ে অপপ্রচারকারীদের আইনের আওতায় আনা হবে, সেটা এখানে বলা হয়েছে। আচ্ছা, একটা সংশোধনী দেওয়া হয়েছে, সংশোধনী একটু পড়তে হবে। 27শে মার্চ মানে গতকালকের যে খবর, প্রথম আলোর পৃষ্ঠার সাথে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট পরিদর্শনে ভুটানের রাজা শিরোমণি প্রতিবেদনের সঙ্গে একটি ছবি ছাপা হয়েছে। ছবির ক্যাপশনে লেখা ছিল ভুটানের রাজা জিগমে শেরশাহ নামগ্যেল ওয়াংচুককে বার্ন ইনস্টিটিউটে স্বাগত জানান স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। প্রকৃতপক্ষে বাসস থেকে নেওয়া এই ছবিটিতে ভুটানের রাজা ছিলেন না, অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত। আচ্ছা, একজন প্রশ্ন করে যে সুরজ প্রশ্ন করতে নীতিমালা ও আইনের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, নীতিমালা এবং আইনের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। প্রথম কথা হচ্ছে নীতিমালা আইনের ভিতরে পার্থক্য কি, এখানে আমি আপনাকে বলি, সেটা হচ্ছে দেখেন অনেকটা পার্থক্যটা ওই যে আপনার ওই কি বলে ফরজ আর নফলের মতো আর কি। হ্যাঁ, নীতিমালা ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনাকে একটা নীতি দেওয়া হয়েছে, আপনি এটা মেনে চলবেন এবং এটা মানতে আপনি বাধ্য, একরকম ব্যাপারটা ঠিক আছে। যদি না মানেন তাহলে ইন দ্যাট কেস হচ্ছে আপনি মানে কি বলে তিরস্কারের শিকার হবেন। ফর এক্সাম্পল, আমাদের দেশের নীতিমালা কিরকম, একটা অঘোষিত নীতিমালা, ভিক্ষুক আসলে আমরা ভিক্ষুককে কিছু সাহায্য করি। এখন আচ্ছা, ভিক্ষুককে আমরা কিছুটা সাহায্য করি। এখন ব্যাপার যেটা হয়েছে, এটা কিন্তু কোনো আইন নাই। কারণ আপনি যদি সাহায্য না করেন, আপনি যদি ভিক্ষুক আপনার কাছে ভিক্ষা চাইছে, আপনি ওরে দিলেন না কিছু, তো এটা নিয়ে কিন্তু কোনো পেনাল্টি নাই, আপনারা কেউ মাইট দিবে না, আপনারা কেউ বলবে না যে তুমি কেন দাও নাই। আপনি যদি খুব ভদ্রভাবে না বলে দেন তো না বলে দিতেই পারেন। আপনি যদি একটু অভদ্রভাবে যদি একটু তার সাথে তাকে তিরস্কার করেন, তাকে যদি একটু গালিগালাজ করেন, তাহলেও কিন্তু ভিক্ষুক আপনার ব্যাপারে কোনো আইনি পদক্ষেপ নিতে পারবে না। সে যেটা করবে, আপনি সামাজিকভাবে কিছুটা হেয় প্রতিপন্ন হবেন, আপনার পার্সোনালিটি একটু ব্রেক হবে, আপনাকে মানুষ খারাপভাবে দেখবে, এই হচ্ছে। বাট ব্যাপার যেটা হয়েছে, এইটা হচ্ছে নীতিমালা। আর আইন কি, যেটা আপনি মানতে বাধ্য, মানে আপনার ইচ্ছা হোক বা না হোক, যেটা আপনি মানতে বাধ্য, এবং আপনি যদি না মানেন, আপনি যদি কোনো রকম মানে ডেভিয়েশন করেন, কোনো রকম ত্রুটি বিচ্যুতি হয়, তো ইন দ্যাট কেস আপনার পেনাল্টি হবে, আপনার পেনাল্টির একটা সম্ভাবনা আছে, আপনার একটা মানে জেল জরিমানার একটা বিধান আছে। তো সেইটা হচ্ছে আইন, ঠিক আছে। আইন সাধারণত হচ্ছে সংসদ থেকে পাশ হয়, আর নীতিমালা মন্ত্রী পরিষদ থেকে পাশ হয়, ঠিক আছে। নীতিমালা যখন সংসদে গিয়ে লিখিত আকারে আসে, তখন সেটা আইনে পরিণত হয়। আশাবাদী নীতিমালা এবং আইনের পার্থক্যটা বুঝতে পেরেছেন। আচ্ছা সুরজ, আপনি কি তাহলে এইটার সম্পর্কটা জানতে চেয়েছিলেন কিনা বা বুঝতে পেরেছেন কিনা, একটু আমাকে কমেন্টস করে জানান। আচ্ছা, এখানে আর কি কি বলা হয়েছে, সেটা হচ্ছে উচ্ছেদ অভিযান। ঢাকা কেরানীগঞ্জের মধু সিটি হাউজিং গতকাল উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। আব্বা বাহিনীর প্রধান আফতাব জামিনে মুক্তি। শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি চরম ভোগান্তিতে কর্নেল মালেক মেডিকেল কলেজ, সেটা নিয়ে বলা হয়েছে। এরপরে দেখতে পাচ্ছি 20 রোজার মধ্যে বেতন ও উৎসব ভাতার দাবি। তারপরে বলা হচ্ছে একই পরিবারে 4 জন দগ্ধ, হাসপাতালে ভর্তি, গ্যাস লিকেজ নিয়ে বলা হয়েছে। ইয়াবা দিয়ে দোকানিকে ফাঁসানোর চেষ্টা মানিকগঞ্জে, মানে পুলিশের এই ধরনের কার্যক্রম আমরা মাঝে মাঝে দেখি, সেইটাই আসলে হয়েছে। বিআরটি প্রকল্প 90% কাজ শেষ। গত 14 বছর ধরে মাত্র 90% কাজ হয়েছে, তার মানে হচ্ছে বাদবাকি 10% কাজ হতে 2-3 বছর লেগে দিতে পারে, সম্ভাবনা আছে, ঠিক আছে। বলা হয়েছে দেশের সর্ববৃহৎ বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের 90% কাজ শেষ হয়েছে। আগামী জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হলে উত্তরাঞ্চল সহ বৃহত্তর ময়মনসিংহগামী যানবাহন ও যাত্রীদের 12 বছরের দুর্ভোগের অবসান হবে বলে বিআরটি প্রকল্পের পক্ষ থেকে জানানো হয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। গত 12 বছর যাবতীয় প্রজেক্ট চলতেছে, বাদবাকি 10% কাজ হইতে কত বছর লাগে বা কতদিন লাগে সেটা সময়ই বলে দিবে।
তো এই ছিল মোটামুটি এই পেজের খবর। এর পরে যদি আমরা আরেকটু যাই অভিমত বিশ্লেষণে, এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ, এই যে এই খবরটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ খবর। সেটা হচ্ছে কি বলেছে, বাংলাদেশ কিসিঞ্জারের বাস্কেট কেস মন্তব্য মিথ্যা প্রমাণ করেছে। মানে আমরা দেখেছিলাম বিশেষ করে আমরা যারা ফোকাস রাইটিং লিখি আর কি, হ্যাঁ, ওই ইকোনমিক ডেভেলপমেন্ট নিয়ে লিখলি আপনাদের কমন একটা ডায়লগ, হ্যাঁ, তলাবিহীন ঝুরি আর কি, হেরেনি কিসিঞ্জারের যে বক্তব্য। তো সেই বক্তব্যর এই ব্যাপারটাই বলা হয়েছে যে হেরেনি কিসিঞ্জার যে বক্তব্য করেছিলেন, বাংলাদেশ সেইখান থেকে আসলে বেরোয় আসতে পেরেছে এবং সেটাকে তারা মিথ্যা প্রমাণিত করেছে, সেইটাই আসলে এখানে বলা হয়েছে। দেখেন এখানে যে কথাগুলো বলা হয়েছে, বাংলাদেশ যেটা সত্যিকার ভাবে অর্জন করে বলে আমার মনে হয় সেটা হচ্ছে নারীর ক্ষমতায়ন। অর্থনীতির দিক থেকে এমন কতগুলো জিনিস বাংলাদেশ করেছে যা হয়তো ভারতও করেনি। পার্লামেন্টে থাকতে আমার ইচ্ছা ছিল তিস্তার বিষয়ে দুই দেশের মধ্যে সমাধান হোক। তো এই জিনিসগুলো আসলে বলেছে। বক্তব্যটা কে দিয়েছেন? বক্তব্যটা দিয়েছেন হচ্ছে সুগত বসু, তিনি অধ্যাপক হার্ভার্ড ইউনিভার্সিটির, এবং তিনি এই বক্তব্যগুলো দিয়েছেন এবং এইটাই আসলে এখানে বলা হয়েছে। বিনোদন পেজটা সাধারণত আমি আলোচনা করি না, বিনোদন পেজটা, এবং আজকে শুধুমাত্র এইটুকু বলবো, এই যে অজানা গল্পের ঝাঁপি খুললেন অ্যান। আমরা এই যে এই ভদ্রমহিলাকে আমরা মোটামুটি চিনি, ইনি হচ্ছে অ্যান হ্যাথওয়ে, ঠিক আছে, ওই যে আমরা হচ্ছে হার্লি কুইন বলে মোটামুটি যাকে চিনি, এবং তার হচ্ছে এই বক্তব্যটা তার একটা সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। যদি সময় হয় তাহলে সাক্ষাৎকারটা একটু পড়ে দেখবেন আপনারা, মোটামুটি বেশ কিছু তথ্য আছে এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য আছে। যদি সুযোগ হয় তাহলে এই সাক্ষাৎকারটা একটু পড়ে দেখতে পারেন। মানে আমার কাছে মনে হয়েছে যে মোটামুটি একটু ভালো কিছু তথ্য দিয়েছে। তো এই সাক্ষাৎকারটা যদি একটু পড়ার সুযোগ হয় তাহলে একটু পড়ে দেখবেন। এবং এখানে তিনি তার নিজের কেরিয়ার সম্পর্কে বলেছে অ্যান হ্যাথওয়ে, এবং ক্রিস্টোফার নোলান সম্পর্কে বেশ কিছু কথাবার্তা বলেছে এবং তার বিখ্যাত মুভিগুলো নিয়ে কথাবার্তা বলেছে। তো চাইলে যদি সম্ভব হয় তাহলে এটা একটু পড়ে দেখবেন, বেশ কিছু তথ্য এখানে পাবেন। আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে, আমরা টিসিবির পণ্য সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে সাধারণ মানুষের ভিড়, নারী ও পুরুষরা আলাদা লাইনে টিসিবির পণ্য কিনছেন। গতকাল বেলা 3টায় চট্টগ্রাম নগরের শহরে যেটা দেখতে পেয়েছি। আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে, এখানে একটা তথ্য আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে এই বেশ কিছু তথ্য নতুন করে কিছু আপডেট আছে, চাইলে একটু দেখে নিবেন। আমি তথ্যগুলো আপনাদের একটু বলে দেই। সেটা হচ্ছে, দেখেন বাংলাদেশের প্রথম স্মার্ট জেলা কোনটা? বাংলাদেশের প্রথম স্মার্ট জেলা এটা একটু আমাকে জানাবেন কমেন্টস করে। দেখি যে চট্টগ্রাম নিয়েও কিন্তু তথ্য আছে। চট্টগ্রাম নিয়ে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে হেলদি সিটি হচ্ছে চট্টগ্রাম, ঠিক আছে, হেলদি সিটি চট্টগ্রামকে হেলদি সিটি বলা হচ্ছে বর্তমানে, হেলদি সিটি চট্টগ্রাম, হেলদি সিটি। হ্যাঁ, আর বাংলাদেশের প্রথম স্মার্ট জেলা, বাংলাদেশের প্রথম স্মার্ট জেলা কোনটি দেখি একটু কমেন্টস করে জানান। আর যেটা বললাম হেলদি, এই হেলদি সিটি হচ্ছে এই চট্টগ্রাম। চট্টগ্রাম সম্পর্কে যেটা বলা হয়েছে, কোথায় গেল চট্টগ্রাম, এই যে চট্টগ্রাম নগর, হেলদি সিটি, চট্টগ্রামকে বলা হয় হচ্ছে হেলদি সিটি। এই আচ্ছা, একজন বলছেন যশোরকে বলেছে বাংলাদেশের প্রথম এই স্মার্ট সিটি। তো যশোর না, একটু শিওর হয়ে নেন, ঠিক আছে, যশোর স্মার্ট সিটি কি? বা স্মার্ট জেলা কিনা, হ্যাঁ, মানে একটু মনে হয় শিওর হইতে হবে, বাংলাদেশের প্রথম স্মার্ট জেলা কি যশোর কিনা, একটু শিওর হয়ে দেখেন। আচ্ছা, আর প্রথম স্মার্ট উপজেলা, স্মার্ট জেলা যদি যশোর হয় তাহলে প্রথম স্মার্ট উপজেলা দেখি। অনেকেই বলছেন যশোর, মাদারীপুর না, হ্যাঁ, মাদারীপুর না, ঠিক আছে। আর একটা যেটা আছে, বাংলাদেশের প্রথম স্মার্ট উপজেলা কোনটা? বাংলাদেশের প্রথম স্মার্ট উপজেলা, মাধ্যমিকে কমছে 10 লাখের বেশি শিক্ষার্থী। দেখছেন মানুষ আর স্কুলে যায় না, দেখছি স্কুলে কি খুব একটা পড়াশোনা হয় না, হুদাই যায় গিয়ে ওই যে কিভাবে বিছনা টানাইতে হবে, মশারি টানাইতে হবে, সেগুলো শিখে পোলাপেন, এর লেগে ওরা আর যায় না, স্কুলে যাওয়া কমছে আর কি, ঠিক আছে, মাধ্যমিকে যাওয়া কমছে। মানুষ এখন কই যাইতেছে দেখেন, মানুষ এখন মাদ্রাসায় যাইতেছে,
ঠিক আছে, 19 সালের থেকে 23 সালে মাদ্রাসার স্টুডেন্ট বাড়ছে, 19 সাল থেকে 23 সালে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট বাড়ছে, কিন্তু হচ্ছে মাদ্রাসা বাড়ছে। উপজেলা শিবচর না, হ্যাঁ উপজেলা হচ্ছে শিবচর, উপজেলা হচ্ছে শিবচর, উপজেলা হচ্ছে শিবচর মাদারীপুর। বাংলাদেশের প্রথম স্মার্ট উপজেলা হচ্ছে শিবচর মাদারীপুর। আর স্মার্ট জেলা আমরা দুইটা তথ্য পেয়েছি, একটা হচ্ছে পঞ্চগড় আর একটা হচ্ছে আপনার যশোর, বাট এটা নিয়ে একটু কনফিউশন আছে। ঠিক আছে, কোথাও কোথাও পঞ্চগড় দেখলাম, মানে সেটা একটু শিওর হয়ে নিতে হবে। আর উপজেলাটা হচ্ছে শিবচর, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। আর একটা জিনিস বললাম সেটা হচ্ছে হেলদি সিটি হচ্ছে চট্টগ্রাম, এটা একটু লিখে ফেলেন তাহলে। হেলদি সিটি, বাংলাদেশের সব থেকে অস্বাস্থ্যকর শহর হচ্ছে কোনটা? ঢাকা। আর সব থেকে হেলদি সিটি হচ্ছে চট্টগ্রাম। টানা দরপতনে বাজার ছাড়লেন আতঙ্কিত বিনিয়োগকারীরা, তারা টাকা পয়সা নিয়ে ভাগছে, তারা বলছে যে না আর এগুলো করে লাভ নেই, হুদাই। চলতি বছরে 3 কার্যদিবসে ঢাকায় বাজারের প্রথম সূচক ডিএসইএক্স 179 পয়েন্ট কমে চট্টগ্রামের লেনদেন নেমেছে 10 কোটি টাকার নিচে। মানে এখনো কেউ শেয়ার বাজারে যায় না। ঠিক আছে, ঠিক আছে। তারপরে জিম্মি জাহাজে খাবার কমেছে, যশোদের সঙ্গে চলছে আলোচনা। জিএমবি আবদুল্লাহকে হচ্ছে আমরা আনার চেষ্টা করছি, সেটাই বলছে। ডিজিটাল, আচ্ছা দেখেন এইখানে, দেখেন এইখানে একটু কনফিউশন আছে। ডিজিটাল জেলা আর স্মার্ট জেলা দুইটা কিন্তু এক জিনিস না, হ্যাঁ। দেখেন সেটা হচ্ছে একটু বলে দেই, সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম স্মার্ট উপজেলা হচ্ছে শিবচর, স্মার্ট জেলা হচ্ছে চট্টগ্রাম। স্মার্ট সিটি, স্মার্ট সিটি হচ্ছে ওই যে স্মার্ট সিটি বলতেছেন বা স্মার্ট যে ডিজিটাল জেলা বলতেছেন সেইটা হয়তো বা যশোর, বাট স্মার্ট জেলা, স্মার্ট জেলা হচ্ছে কিন্তু পঞ্চগড়। বাংলাদেশের সর্বপ্রথম স্মার্ট জেলা, স্মার্ট জেলা হচ্ছে পঞ্চগড়। ঠিক আছে, স্মার্ট জেলা পঞ্চগড়, হেলদি সিটি চট্টগ্রাম এবং স্মার্ট উপজেলা হচ্ছে শিবচর। আর এখন তাহলে যশোর কি? যশোর ওই যে বলতেছেন স্মার্ট সিটি বা স্মার্ট ওই যে ডিজিটাল সিটি, ডিজিটাল জেলা, এগুলা হইতে পারে, বাট এগুলা নিয়ে কিছু ইস্যুস থাকতে পারে। বাট আমি যে তিনটা বললাম এই তিনটা মোটামুটি ফাইনাল। আচ্ছা, এখন যে কথাগুলো বলবো সেটা হচ্ছে, দেখেন আমরা এমএফএস আলোচনা করতে গিয়েছিলাম, এমএফএস নিয়ে একটু যদি আলোচনা করি। এমএফএস দিয়ে বলছে ডিজিটাল লেনদেনে জীবন স্বাচ্ছন্দ্য এবং রাজধানী গণপরিবহনের ভাড়া দেওয়া যাবে কার্ডে যাদের কাছে র্যাপিড এমআরটি পাসটা আছে। ঠিক আছে, র্যাপিড পাস আর কি বলি, এমআরটি পাস না, র্যাপিড পাস। ঠিক আছে, র্যাপিড পাস যারা আছেন তারা আসলে গণপরিবহনের ভাড়াটা দিতে পারবেন, সেটি আসলে এখানে বলা হয়েছে, র্যাপিড পাস। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, এমএফএস বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসকে আর একটা নামে বলা হয়। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের একটা নাম আছে, দেখেন কি বললাম, এমএফএস। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসকে বলা হয় শ্যাডো ব্যাংকিং, শ্যাডো ব্যাংকিং। যদি পরীক্ষায় আসে বা ভাইভাতে যদি আপনাকে জিজ্ঞাসা করে যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস, এমএফএস বলতে আমরা বোঝাই হচ্ছে নগদ, বিকাশ, রকেট, এই জিনিসগুলো। এই এমএফএস বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আসলে কি ধরনের ব্যাংকিং বা এটা আসলে ব্যাংকিং কিনা, উত্তরটা হচ্ছে বাস্তবতা হচ্ছে এমএফএস আসলে কোনো ব্যাংকিং না, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, এইটা কোনো ব্যাংকিং না এবং এইটা মূলত শ্যাডো ব্যাংকিং। তার মানে হচ্ছে শ্যাডো ব্যাংকিং কি জিনিস? শ্যাডো ব্যাংকিং মানে হইতেছে লেস রেগুলেটেড ব্যাংকিং। শ্যাডো ব্যাংকিং মানে কি? লেস রেগুলেটেড ব্যাংকিং। শ্যাডো ব্যাংকিং মানে হচ্ছে লেস রেগুলেটেড ব্যাংকিং। এখন রেগুলেটেড ব্যাংকিং বলতে কি বোঝায়? লেস রেগুলেটেড ব্যাংকিং বলতে বোঝায় হচ্ছে এটা এমন একটা ব্যাংকিং যে ব্যাংকিংয়ে রেগুলেশনের সংখ্যা আসলে কম, নিয়ম কানুনের ঝাক্কি ঝামেলাটা আসলে কম, ইজিলি আপনি এই কাজগুলো করতে পারবেন, রুলস রেগুলেশন অনেক কম, আপনাকে অনেক কিছু ইজি করছে। শ্যাডো ব্যাংকিং মানে হইতেছে যে একটা ব্যাংকিং চ্যানেলের মতো ব্যবহার করা, একটা ব্যাংকিং চ্যানেলের ছায়ায় থাকা, একটা ব্যাংকিং চ্যানেলের ছায়ায় থেকে ব্যাংকিং কার্যক্রম করা, বাট অ্যাকচুয়ালি কোনো ব্যাংক না, বা অ্যাকচুয়ালি ব্যাংকিং ফুল সার্ভিসটা বা ব্যাংকের ফুল ফ্লেভারটা আপনি পাবেন না। ব্যাংকের মতো আচরণ করবে, বাট অ্যাকচুয়ালি বাস্তবতা হচ্ছে ব্যাংক না, মানে ইটস ব্যাংকের একটা শ্যাডো। এবং এই শ্যাডো ব্যাংকিংয়ের সবথেকে বড় সুবিধা বা অসুবিধার জায়গাটা হচ্ছে শ্যাডো ব্যাংকিং সবসময় হচ্ছে লেস রেগুলেটেড ব্যাংকিং। লেস রেগুলেটেড ব্যাংকিং মানে হইতেছে এখানে রেগুলেশনটা আসলে কম, নিয়মকানুনের ঝাক্কি ঝামেলাটা আসলে কম। তাতে যেটা হয়, তাতে যারা সার্ভিস প্রোভাইডার তারা অনেক ইজিলি সার্ভিস দিতে পারে, যারা সার্ভিস
রিসিভার তারাও খুব ফ্রিকুয়েন্টলি সার্ভিস পাইতে পারে। বাট ঝামেলা এক জায়গায়, যদি কোনো রকম ফ্রড হয়, যদি কোনো রকম ঝামেলা হয়, যদি কোনো রকম মানে হচ্ছে আপনার এটা কি বলি, যদি কোনো রকম ক্রাইম হয়, ইন দ্যাট কেস হচ্ছে আপনার এখানে মানে প্রিভেন্টিভ মেজার যদি আমরা বলি, বা এই ক্ষেত্রে সেই ফ্রডের ক্ষেত্রে আপনার যে প্রতিকার আছে, প্রতিকারটাও কিন্তু কিছুটা জটিল বা অনেক ক্ষেত্রেই পাওয়া যায় না। এবং এইটাই হচ্ছে এমএফএস বা কি বললাম, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সুবিধা বা অসুবিধা। তো সবাই একটু লিখে ফেলেন যে এমএফএস হচ্ছে, এমএফএস ইজ আ ওয়ান কাইন্ড অফ শ্যাডো ব্যাংকিং, অ্যান্ড শ্যাডো ব্যাংকিং মিনস লেস রেগুলেটেড ব্যাংকিং। সো চটজলদি এই কমেন্টসটা করে ফেলেন, নয়তো কিন্তু ভুলে যাবেন। এবং এটা সাধারণত কোনো বইতে আপনি পাবেন না বাংলাদেশে, মানে আমাদের চাকরির যে বইটাই আছে ওই বইতে এই জিনিসগুলো শ্যাডো ব্যাংকিং বা লেস রেগুলেটেড ব্যাংকিং এই জিনিসগুলো সাধারণত বইতে খাতা কলমে কোথাও খুঁজে পাবেন না। কোনো বইতেই সাধারণত এই জিনিসগুলো এইভাবে লেখা নাই। সো আপনাদের কাছে কিছু কমেন্ট প্রত্যাশা করতেছি যে একটু লিখে ফেলবেন, সেটা না হলে ভুলে যাবেন। বারবার বলছি এগুলো ভুলে যাবেন। আর বাংলাদেশে মোবাইল ব্যাংকিং চালু হয় কত সালে, দেখি একটু কমেন্টস করে জানান। বাংলাদেশের মোবাইল ব্যাংকিং কত সালে চালু হয়, বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং? আচ্ছা, এরপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে দেখেন, ক্রেডিট কার্ড যেন বিপদের বন্ধু, সেটা এখানে ক্রেডিট কার্ড নিয়ে কিছু কথাবার্তা বলা হয়েছে। আরও বেশ কিছু আমরা অ্যাড দেখতে পাচ্ছি। ক্রেডিট কার্ড হচ্ছে বিপদের বন্ধু, ছোট মাঝারি পাশাপাশি বড় অঙ্কের কেনাকাটাও করা যায় ক্রেডিট কার্ডের মাধ্যমে, বিল পরিশোধ সহজ, ঘরে বসেই করা যায়, এইটা আসলে বলা হচ্ছে। আচ্ছা, বাংলাদেশের মোবাইল ব্যাংকিং চালু হয় কত সালে সেইটা একটু বলেন। আচ্ছা, এরপরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে দেখেন, ডিজিটাল ক্ষুদ্র ঋণ এখন মুঠোফোনে, এইখানে এইটাকে বলা হয় হচ্ছে এইখানে দেখেন সর্বপ্রথম যেটা হয়েছে যে ডিজিটাল বা ক্ষুদ্র ঋণ যারা চালু করেছে বর্তমানে সব থেকে যারা চালু করছে সেইটা হচ্ছে সিটি ন্যানো আমরা বলি। এটা নিয়ে একটু কথা বলবো। আর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস চালু হয় 2010 সালে, টুম্পা 2012 সালে না, ওটা 2010 সালে, হ্যাঁ 2010 সালে, ঠিক আছে। মোবাইল ব্যাংকিং আমরা কিন্তু হচ্ছে মোবাইল ব্যাংকিং মানে বুঝতে পেরেছেন, মোবাইল ব্যাংকিং মানে কিন্তু এমএফএস না, ঠিক আছে। দেখেন এই একটা জিনিস পেঁচাই যাচ্ছে কিনা, যে মোবাইল ব্যাংকিং কিন্তু এমএফএস না, মোবাইল ব্যাংকিং মানে হইতেছে মোবাইলের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম করা। কিরকম, আপনি মনে করেন এটিএম বুথ থেকে টাকা উঠাইছেন, আপনার ফোনে একটা এসএমএস গেছে, ব্যাংকের ডিপোজিট দিয়েছেন, একটা এসএমএস আসছে, ফোন দিয়ে কল দিয়ে কাস্টমার সার্ভিস পাইতেছেন, ব্যাংকিং সেবাটা পাইতেছেন, ওইটা হচ্ছে মোবাইল ব্যাংকিং। আর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যখন আপনি বলতেছেন সেটা হচ্ছে অ্যাপ ভিত্তিক সার্ভিস, ওইটা 12 সালের দিকে আসতেছে, ঠিক আছে, ওইটা 12 সালের দিকে আসতেছে। যে ওই যে বিকাশের কথা বলেন, রকেটের কথা বলেন, যে 2012 সালে যেটা চালু হয়েছে ওইটা হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস, কিন্তু মোবাইল ব্যাংকিং চালু হয়েছে 2010 সালে। প্রীতম কি লিখেছেন, প্রীতম লিখেছেন যে এমএফএস ইজ ওয়ান কাইন্ড অফ শ্যাডো ব্যাংকিং অ্যান্ড শ্যাডো ব্যাংকিং মিনস লেস রেগুলেটেড ব্যাংকিং। আচ্ছা, একই রকম ভাবে তাইলে সদস্য যেটা বলেছেন মানে ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা, যে মোবাইল ব্যাংকিং আর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বোথ আর নট সেম। মোবাইল ব্যাংকিংটা প্রথম চালু করে হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড মোবাইল ব্যাংকিংটা চালু করে, ঠিক আছে। ওরা আপনার একটু এসএমএস দিবে, ফোনে একটু জানাইলো, আপনার ফোনে একটা মেসেজ আসলো, ফোনে একটা কল আসলো, যে মোবাইল ব্যাংকিংটা কীরকম, আপনার ব্যাংক থেকে টাকা উঠাইতেছেন, ঠিক আছে, বড় অ্যামাউন্টের টাকা 5 লাখ টাকা 7 লাখ টাকা উঠাইতেছেন, মোবাইলে কাস্টমারকে ফোন দিবে, ফোন দিয়ে বলবে যে বস টাকাটা দিব কিনা, আপনি চেকটা দিচ্ছেন কিনা। এই যে মোবাইলের মাধ্যমে একটা কনফার্মেশন করা, মোবাইলের মাধ্যমে আপনাকে আপডেট দেয়, আপনাকে জানানো, এইটাই হচ্ছে মূলত মোবাইল ব্যাংকিং। আর এমএফএস বলতে আমরা যেটা বলছি সেটা আপনার ফোনে একটা অ্যাপ থাকবে, অ্যাপ দিয়ে আপনি কাজ চালাইবেন, এইটা হচ্ছে এমএফএস বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। আচ্ছা, এখন আসেন এইখানে যেটা হয়েছে, বর্তমান সময় 3টা আর্থিক প্রতিষ্ঠান মুঠোফোনে ঋণ দিচ্ছে। বাংলাদেশ ব্যাংক দিয়েছে 500 কোটি টাকা পুনঃঅর্থায়ন তহবিল, এইটাকে বলা হয় হচ্ছে পুনঃঅর্থায়ন তহবিল, বা এইটাকে বলা হচ্ছে রিফাইন্যান্স স্কিম। কি বললাম, রিফাইন্যান্স। বাংলাদেশ ব্যাংক 500 কোটি টাকা পাবলিক ব্যাংকগুলোরে দিছে, বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে 500 কোটি টাকা দিছে, দিয়ে কি বলছে যে তোমরা বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে পাবলিক লোন দিবা। আপনি চাইলে কিন্তু বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে লোন নিতে পারেন। বর্তমান সময় একটা সব থেকে মানে একদম মানে মার্কেট গরম করা যে জিনিসটা চলতেছে সেটাকে বলা হয় হচ্ছে সিটি ন্যানো। সিটি ন্যানো একটা লোন সিস্টেম আছে, যাদের বিকাশ অ্যাপস আছে বা ভেরিফাইড বিকাশ অ্যাকাউন্ট আছে তারা এই লোনটা নিতে পারেন। কোনো কিছু লাগবে না ভাই, নাথিং। আপনার না লোন অ্যাপ্লিকেশন করা লাগবে, না কারোর কাছে যাওয়া লাগবে,
কিচ্ছু করা লাগবে না, আপনি সিটি ন্যানোটা অন করবেন, বিকাশ অ্যাপে যাবেন, লোনে যাবেন, সিটি ন্যানোতে ক্লিক করবেন। সিটি ন্যানো যেটা করবে মানে দিস ইজ দ্য ইউজ অফ এআই। আমরা যে এআই এর কথা বলতেছি, দিস ইজ দ্য ইউজ অফ এআই। এইটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সব থেকে বাংলাদেশে এখন পর্যন্ত সব থেকে আপডেটেড অ্যাপ্লিকেশন। আমরা বাংলাদেশে আপডেটেড সব থেকে এআই এর অ্যাপ্লিকেশন হচ্ছে এই সিটি ন্যানো। সিটি ন্যানো কি করে, মনে করেন আপনি বিকাশ অ্যাপটা খুললেন, বিকাশ অ্যাপটা খুলে আপনি অ্যাপটা ভেরিফাই করলেন, লোনে চলে গেলেন, লোনের জন্য অ্যাপ্লাই করলেন কার কাছে, সিটি ন্যানো লোন। সিটি ন্যানো লোনের কাছে যখন আপনি অ্যাপ্লাই করবেন, ও কি করবে, ও আপনার কাছ থেকে একটা এনআইডি কার্ড নিবে, দ্যাটস ইট। বা বিকাশের কাছে যে এনআইডি কার্ড আছে ওইটাই ভেরিফাই হবে। ওইটা ভেরিফাই হওয়ার পরে সিটি ন্যানো যেটা করবে, গুগল, ফেসবুক, যেখানে যত রকম আপনার ছবি আছে, আপনার প্রোফাইল আছে, আপনার বায়োডাটা আছে, আপনার ডিটেলস আছে, ও সব কিছু চেক করে ফেলবে। ও ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট টাইম নিবে। 5-7 মিনিটের ভিতরে আপনার ইন্টারনেটে যত রকম প্রোফাইল আছে, যেখানে যা কিছু আছে সব কিছু দেখবে। দেখে আপনার একটা প্রোফাইল বানাবে, প্রোফাইল বানায়া ও ফাইন্ড আউট করবে যে আপনার ফাইন্যান্সিয়াল এবিলিটি আসলে কেমন, আপনি কি পরিমাণ লোন পাইতে পারেন। ও যে পরিমাণ লোন পাইতে পারেন আপনার প্রোফাইলটা দেখবে, ফাইন্যান্সিয়াল প্রোফাইলটা দেখবে। ফাইন্যান্সিয়াল প্রোফাইলটা দেখে ও ইনস্ট্যান্ট আপনাকে একটা লোনের অ্যাপ্রুভাল দিয়ে দিবে। লোনটা দিবে কত টাকা পর্যন্ত, প্রায় 20,000 টাকা পর্যন্ত, অলমোস্ট ইনস্ট্যান্ট, উইদাউট এনি কোলাটারেল, উইদাউট এনি জামানত, কোনো কিছু লাগবে না। হুদাই আপনার চেহারা দেখে 20,000 টাকা লোন দিয়ে দিবে। কে দিবে, সিটি ব্যাংক দিবে। কার মাধ্যমে দিবে, এমএফএস বা বিকাশের মাধ্যমে দিবে। আপনি 20,000, ও আপনার একটা অ্যাপ্রুভাল দিবে যে এই পরিমাণ টাকা তোমারে আমি দিতে পারি, তুমি কয় টাকা নিবা। আপনার প্রোফাইল যদি গরিব হয়, মানে আপনি যদি ওই পরিমাণ ফাইন্যান্সিয়াল সলভেন্ট না হন, তো তাইলে লোনের অ্যামাউন্ট কিছুটা কমবে। ম্যাক্সিমাম 20,000 টাকা পর্যন্ত দিবে। এবং এই 20,000 টাকা আপনি বিকাশ থেকে পাশের দোকানদারের কাছ থেকে ক্যাশ আউট করে নিয়ে নিতে পারবেন। শেষ কাহিনী খতম। ব্যাংকেও যাওয়া লাগবে না, বিকাশের কাছেও যাওয়া লাগবে না, কোনো অ্যাপ্লিকেশন নাই, হুদাই 5 মিনিটের ভিতরে লোন স্যাংশন হয়ে যাবে। দ্যাটস কল সিটি ন্যানো। প্রশ্ন করেছেন সিটি ন্যানোর সুধার কত। সিটি ন্যানোর সুধার হচ্ছে ওই স্মার্ট রেট, স্মার্ট প্লাস 3.5%। সোজা কথা, স্মার্ট প্লাস 3.5%। ব্যাংক যে রেটে লোন দেয়, সিটি ন্যানো সেই রেটে লোন দেবে। ওই লোনটাও হচ্ছে, স্যার বিকাশ কি সিটি ব্যাংকের অ্যাপ? না, বিকাশ সিটি ব্যাংকের অ্যাপ না। বিকাশ তো নিজে আলাদা একটা প্রতিষ্ঠান। বিকাশ তো এমএফএস, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ঠিক আছে। বিকাশ তো আলাদা একটা প্রতিষ্ঠান, এটা তো সিটি ব্যাংকের অ্যাপস না। এবং 3টা প্রতিষ্ঠান দিচ্ছে, আমি তো শুধুমাত্র একটা প্রতিষ্ঠানের কথা বললাম, যেটা হচ্ছে সিটি। আরো 2টা প্রতিষ্ঠান আছে যারা এই ধরনের লোন দিচ্ছে, বাট দ্য পায়োনিয়ার অফ দিস ন্যানো লোন, এই ন্যানো লোনের পায়োনিয়ার হচ্ছে সিটি ব্যাংক। আমি সেটা আসলে বললাম, এবং তারা আসলে মার্কেট লিডার এই ব্যাপারে। আমার কথা কি বোঝা গেল, যে তারা এই মানে সিটি ব্যাংকটা হচ্ছে মূলত মার্কেট লিডার। তারা এটা ইন্ট্রোডিউস করছে যে ভাই আমি তোমার চেহারা দেখে তোমার লোন দিয়ে দেবো 20,000 টাকা, তুমি নাও এই টাকা দিয়ে, এবং তুমি তোমার মতো করে শুধু আবার টাকাটা পরিশোধ করবেন কিভাবে, টাকাটা পরিশোধও করবেন হচ্ছে বিকাশের মাধ্যমে। কিস্তি কিভাবে নেবে, কিস্তি বিকাশে নেবেন, বিকাশ থেকে লোন পেমেন্ট করবেন, বিকাশে ক্যাশিং করবেন, ক্যাশিং করে লোন পেমেন্ট করে দিবেন, দ্যাটস ইট। কিস্তি বিকাশের মাধ্যমে নেবে। আচ্ছা দেখেন, এই যে সাধারণ বলছেন যে ব্র্যাক ব্যাংকের অ্যাপস না বিকাশ, উত্তরটা হচ্ছে না। ব্র্যাক ব্যাংকের অ্যাপসের নাম কি, ব্র্যাক ব্যাংকের যে অ্যাপ, সেই অ্যাপসের নাম হইতেছে আস্থা। ব্র্যাক ব্যাংকের অ্যাপস হইতেছে আস্থা। বিকাশ ব্র্যাক ব্যাংকের অ্যাপস না। বিকাশ স্বতন্ত্র একটি প্রতিষ্ঠান, বাট বিকাশের মাদার প্রতিষ্ঠান হচ্ছে ব্র্যাক। মানে কাহিনী যেটা ঘটছে আমি আপনাকে বলি, সেটা হচ্ছে দেখেন, এইটা নিয়ে কিছু কনফিউশন আছে। সেটা হচ্ছে পৃথিবীতে যখন এই আপনার এমএফএস মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যখন চালু হইলো, মানে পৃথিবীতে যখন বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসটা যখন চালু হইলো, তখন কাহিনীটা কি করছে আমি আপনার বুঝাই বলি। এখানে যেটা হয়েছে সেটা হইতেছে, এটা মূলত কেনিয়া চালু হয়েছিল। হ্যাঁ, তো এরপরে যখন আমাদের দেশে যখন আসছে, তো হচ্ছে যারা এটা চালু করবে, তারা এসে সরকারকে বললো, বাংলাদেশ ব্যাংকে এসে বললো যে আমরা আসলে এরকম মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস চালু করতে চাই। তো তখন এই যে দেশে চালু হয়েছিল কেনিয়াতে আসলে ওটা ছিল হইতেছে টেলিকমিউনিকেশনের মাধ্যমে, টেলকো বলে। হ্যাঁ, ওইটার নাম ছিল হচ্ছে টেলকো। মানে টেলকোতে যেটা করতেছে, এই টেলকোর মতো ওরা যেটা করতেছে, মানে টেলিকমিউনিকেশন সার্ভিস যেগুলো আছে, মনে করেন বাংলাদেশের জিপি, তারপরে হচ্ছে রবি, ঠিক আছে, তারপরে মানে এই যারা আছে যে টেলিটক, ঠিক আছে, এদের সাথে মানে ওই দেশের গুলোতে মনে করেন ইন্টারনেট মানে মোবাইল সার্ভিস যারা দেয়, সিম প্রোভাইডার যারা, ওদের সাথে ফাইন্যান্স যুক্ত হয়েছে। ওদের সাথে ফাইন্যান্স যুক্ত হইয়া ওরা এমএফএস বানাইছে। এখন বাংলাদেশে যখন আইছে, বাংলাদেশ ব্যাংক বলতেছে না এটা তো হবে না,
আমি তো গ্রামীণ ফোনকেই পারমিশন দিব না, আমি তো রবিকে টেলিটককেই পারমিশন দিব না। তাইলে কি হবে? তাইলে যেটা হবে সেটা হচ্ছে তুমি ব্যাংকের কাছে আসো। তুমি আমার যে ব্যাংক আছে 61টা, তুমি ব্যাংকের একটা শাখা খুলবা, ব্যাংকের একটা শাখা খুলে তুমি শ্যাডো ব্যাংকিং করবা, তখন তুমি এমএফএস চালু করবা। সো তখন যখন লাইসেন্স নেওয়া শুরু হইলো, তখন বিকাশ কি করছে? ব্র্যাকের কাছে, ব্র্যাকের মাধ্যমে গিয়া লাইসেন্সটা নিছে। তো এই জন্য বলা হয় হচ্ছে বিকাশ ব্র্যাকের একটি প্রতিষ্ঠান। বাট মূলত হচ্ছে বিকাশ ব্র্যাকের প্রতিষ্ঠান, সেটা ঠিক আছে, বাট বিকাশের প্রসেসিং বা বিকাশের কার্যক্রম আর ব্র্যাকের কার্যক্রম কিন্তু আলাদা, ঠিক আছে? বা ওই রকেটের কার্যক্রম আর ডাচ বাংলার কার্যক্রম কিন্তু আলাদা, দুইটা কিন্তু এক জিনিস না, দুইটা সম্পূর্ণ সেপারেট প্রতিষ্ঠান। ওনারশিপের জায়গাটা হয়তো বা সেম, বাট দে আর ফুললি সেপারেট ইনস্টিটিউশন, অ্যান্ড তাদের প্রফিট শেয়ারিং থেকে শুরু করে কার্যক্রম থেকে শুরু করে সবকিছুই আলাদা। আচ্ছা, এরপরে কিছু প্রশ্ন পেয়েছি, তার মানে কি বিকাশের ব্যাপারটা কি ক্লিয়ার হইলো? তো বাংলাদেশ ব্যাংক বলতেছে না তুমি এগুলোর কাছ থেকে চাইতে পারবে না, তোমার এখানে পারমিশন দিব না, তুমি আমার কাছে ব্যাংকের মাধ্যমে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস করবা। তো যার কারণে আমাদের দেশে ব্যাংকের মাধ্যমে এমএফএস চলতেছে। আচ্ছা, জামান আলী লিখেছেন সরল সুদ নাকি চক্রবৃদ্ধি অনুসারে সুদ নিবে কি? আচ্ছা, প্রথম কথা এটা যিনি বলে রাখি, এটা একদম শিওর হইতে হবে জামান আলী, ব্যাংকে কখনোই সরল মুনাফা চলে না। এটা যিনি মাথায় রাখবেন, বাংলাদেশের কোনো ব্যাংক, সেইটা যে কোনো ব্যাংক, সেটা লোন দেওয়ার ক্ষেত্রে বা লোন নেয়ার ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই, মানে ডিপোজিট হোক বা লেন্ডিং হোক, কোনো ক্ষেত্রেই সরল মুনাফা চলে না। ব্যাংকে কখনোই সরল মুনাফার ব্যবহার হয় না। ব্যাংক অলওয়েজ ডিলস উইথ কম্পাউন্ড ইন্টারেস্ট। ব্যাংক সবসময় কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে কাজ করে, ব্যাংক কখনোই সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশন করে না, সেটা লোন দেওয়ার ক্ষেত্রেও না, লোন নেওয়ার ক্ষেত্রেও না। বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, সুরুজ কি বলেছেন? সুরুজ বলেছে বাংলাদেশ ব্যাংকের দেওয়া 500 কোটি টাকা রিফাইন্যান্স নাকি প্রিফাইন্যান্স। আসেন দেখি তাইলে কি বলেছে, যে পুনরঅর্থায়ন, নতুনভাবে রিফাইন্যান্স হয়েছে। পুনরঅর্থায়ন হওয়া মানে কি? প্রিফাইন্যান্স মানি হইতেছে আপনি প্রজেক্ট শুরু হওয়ার আগে টাকা দিচ্ছেন। প্রিফাইন্যান্স, এই দেখেন কি বললাম, একটা হচ্ছে প্রিফাইন্যান্স আর একটা হচ্ছে রিফাইন্যান্স। প্রিফাইন্যান্স হচ্ছে সেইটা আপনি টাকা অলরেডি দিয়ে দিচ্ছেন, টাকা অলরেডি দিয়ে, ঠিক আছে, মানে প্রিফাইন্যান্স যেটা করছেন, আপনি টাকা অলরেডি দিচ্ছেন, টাকা অলরেডি দিয়ে বলছেন যে ভাই তুই টাকা নিয়ে এই টাকা ওরে দিবি, ঠিক আছে? এটা হচ্ছে প্রিফাইন্যান্স, মানে ফাইন্যান্স আগে করে ফেলছেন, দেন লেন্ডিং হইতেছে। বাংলাদেশ ব্যাংক কি করছে? প্রিফাইন্যান্স করলো কিরকম, টাকা আমি দিয়ে দিচ্ছি, টাকা আমি ব্যাংকগুলো দিয়ে বলতেছি এই টাকা তুমি পাবলিকের কাছে এত রেটে ইন্টারেস্ট আছে তুমি দিবা, ঠিক আছে? এইটা হইতেছে প্রিফাইন্যান্স। আর রিফাইন্যান্স কি? রিফাইন্যান্স হইতেছে আপনি টাকা অলরেডি হচ্ছে, মানে অলরেডি লোন দেওয়া হয়ে গেছে, তারপরে আপনি টাকা দিতেছেন, মানে অলরেডি একটা প্রজেক্ট। রিফাইন্যান্স পুনরঅর্থায়ন মানে অলরেডি আপনি টাকা এক জায়গায় দিচ্ছেন, বা একটা কাজ চলতেছে, মানে আগে কাজ হইতেছে পরে টাকা, ঠিক আছে? কাজ অলরেডি হয়ে গেছে, মানে এইটা হইতেছে আগে টাকা, এটা হচ্ছে পরে টাকা। টাকা আপনি পরে দিবেন, মানে কাজ একটা হয়ে গেছে। পুনরঅর্থায়ন মানে হয়েছে, এনে দেখেন এনে সিস্টেমটা আবার দুই রকম হয়েছে। মানে আগে একটা বাংলাদেশ ব্যাংক কি করছে, একটা প্রজেক্টের জন্য টাকা দিছে, টাকা দেওয়ার পরে প্রজেক্ট শেষ, তাহলে বাংলাদেশ ব্যাংকে টাকা ফেরত দিতে হবে। এখন বাংলাদেশ ব্যাংক যেটা করছে, বলতেছে যে না ঠিক আছে সমস্যা নাই, তুমি আমার যে টাকাটা ফেরত দিবা, ওই ফেরতটা না দিয়ে তুমি আমার ওই প্রজেক্টে আবার ইনভেস্ট করো, আমি ওই টাকা আমার দিতে হবে না, তুমি ওইখানে আবার খাটাও। তো এইখানে আসলে সেইটা হয়েছে, ঠিক আছে? পুনরঅর্থায়ন মানে এটা আসলে রিফাইন্যান্স হয়েছে, প্রিফাইন্যান্স না। তো এমএফএস এর বা এই ন্যানো লোনের ব্যাপারটা ক্লিয়ার হইলো কিনা সবার কাছে, সেটা একটু আমাকে বলেন, যে ন্যানো লোন বা সিটি ন্যানো যে লোনের ব্যাপারটা, এইটা আপনারা জানতেন কিনা, বা এইটা আপনাদের কাছে ক্লিয়ার হইলো কিনা, সেইটা একটু আমাকে জানান। ব্যাপারটা কতটুকু বুঝতে পারলেন? এবার একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই যে আপনারা যে তথ্যগুলো বললেন, সেটা হচ্ছে যে একটা ব্যাংকের সাথে অন্য একটা ব্যাংকের বা এমএফএস এর কি পার্থক্যটা, কি সুবিধাটা, কি অসুবিধাটা, ব্যাপারগুলো কিন্তু মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। এই ব্যাপারগুলো আপনাদের কাছে বোধগম্য হইলো কিনা বা পুরোটা বুঝতে পারলেন কিনা, সেটা একটু আমাকে বলেন। আচ্ছা, এখন আসেন, নাও কাম টু দ্য অ্যানাদার টপিক, সেটা হচ্ছে ডিজিটাল ব্যাংক। দেখেন ডিজিটাল ব্যাংক আসলে কি বলতেছে। ডিজিটাল ব্যাংক হইতেছে এইটা অনেকটা হচ্ছে এখন কাহিনী যেটা ঘটছে সেটা হইতেছে, দেখেন মানে এমএফএস তো চলতেছে, এমএফএস এর মতো করে চলতেছে। এখন ব্যাংকগুলো বলতেছে আরে তুমি যে সার্ভিসটা দিতেছো
সেই সার্ভিসটা তো আমরাও দিতেছি, ঠিক আছে। তুমি মানুষের এই যে অ্যাপ দিয়ে লোন টোন দিতেছো, এটা তো আমরাও দিতে পারি। তাইলে আমরা একটা কাজ করি, আমরা একটা নতুন ব্যাংক খুলে ফেলি নাও। মানে তাহলে একটা দেখেন প্রথমে সিস্টেমটা কি আসলো। প্রথমে ছিল হচ্ছে, আমরা যদি পুরো ফ্রেজটা দেখি, প্রথমে ছিল হইতেছে ব্যাংক, ঠিক আছে। প্রথমে ছিল হইতেছে ব্যাংক, ব্যাংক থেকে আসলো মোবাইল ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ব্যাংক থেকে আসলো মোবাইল ব্যাংকিং। এখন দেখতেছি যখন মোবাইল ব্যাংকিং হলো তো ব্যাংকিং এর ভিতরেই ছিলেন আপনি। এখন মোবাইল ব্যাংকিং থেকে আমরা আনছি হচ্ছে এমএফএস, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। এখন এমএফএস আনার পরে এমএফএস থেকে নতুন একটা ফ্রেজ আসছে, যেইটাকে আমরা বলি হচ্ছে ডিজিটাল ব্যাংক। এটাকে আমরা হচ্ছে বলি ডিজিটাল ব্যাংক। ডিজিটাল ব্যাংকে কি হইতেছে, ডিজিটাল ব্যাংকে যেটা হইতেছে সেটা হইতেছে ওরা একটু আপডেট হয়েছে যে না আমরা শুধুমাত্র এমএফএস দিব এমনটা না, আমরা এমএফএস এর কাজগুলো করবো, বাট এমএফএস এর তো কিছু লিমিটেশন আছে। এমএফএস তো বড় অ্যামাউন্টের লোন টোন দিতে পারে না, যে 10-15 হাজার টাকা 20,000 টাকার পরে লোন দিতে পারে না, কিন্তু 50-1 লাখ টাকা পর্যন্ত এমএফএস লোন দিতে পারে না। আবার এমএফএস এর একটা সার্ভিস চার্জ আছে, 1020 টাকা করে কাইটা নিতেছে, এটা একটা সমস্যা। আবার এমএফএস তো এটিএম বুথ টুথ ব্যবহার করতে পারে না, ওরা পস মেশিন বা অনলাইন পেমেন্ট করতে পারতেছে না, তো একটু ঝামেলা আছে। এমএফএস এর কিছু লিমিটেশন আছে, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেরও কিছু লিমিটেশন আছে। তো সেই লিমিটেশনটা সমাধান করার জন্য আসলো ডিজিটাল ব্যাংক। ডিজিটাল ব্যাংক এসে বলতেছে দেখো আমি কি, আমি হইতেছে ব্যাংক। তাহলে ব্যাংক হওয়া মানে কি, আমি কি রেগুলেটেড না জাস্ট রেগুলেটেড? আমি রেগুলেটেড ব্যাংক। আমি একদম পুরো ব্যাংকিং যত রকম কার্যক্রম আছে আমি সব করব, বা আমি রিটেল ব্যাংকিং করব, আমি কর্পোরেট ব্যাংকিং করব না, আমি রিটেল ব্যাংকিং করব, খুচরা ব্যবসা আর কি, হ্যাঁ খুচরা লোন টোন দিব। মানে এমএফএস যে কাজকর্ম করে আমি সেইটা করব, এবং সেই সাথে আমি ব্যাংকিং কার্যক্রম করব। মানে আমি হইতেছে দুইটার মিক্সার, আমি এমএফএস এরও মিক্সার, আমি এই যে মোবাইল ব্যাংকিং এরও মিক্সার, দুইটা মিলা ছিল, দুইটারই আপডেট ভার্সন। আমি এমএফএস এর বেস্ট ফিচারগুলো নিছি, আমি আবার মোবাইল ব্যাংকিং এরও বেস্ট ফিচারগুলো নিছি, দুইটা নিয়ে আমার জন্ম হয়েছে। এবং আমি হইতেছি কি, আমি হইতেছে ডিজিটাল ব্যাংক। সো বাংলাদেশে ডিজিটাল ব্যাংক কয়টা বর্তমানে, একটু কমেন্টস করেন। আচ্ছা কি লিখছেন, সুস্মিতা মজুমদার কি লিখছেন, স্যার ন্যানো লোনের ক্ষেত্রে কয়েক কিস্তিতে পরিশোধ করতে হবে, ওইটা ওদের কিছু রুলস রেগুলেশন আছে, কতদিনের জন্য দিবে, আপনি ওইখানে হচ্ছে কি পরিমাণ লোন পাবেন, কত টাকা পাবেন, ঠিক আছে। ওইটা ওইখানকার টার্মস অ্যান্ড কন্ডিশনের উপর ডিপেন্ড করে। হ্যাঁ মানে ওইটার আসলে কিছু সময় আছে, খুব বেশি দিন সময় দিবে না। 20,000 টাকার জন্য তো আপনার 2-3 বছর দিবে না স্বাভাবিকভাবে, তাই না? মানে লোনটাই যেহেতু 20,000 টাকা, তো 20,000 টাকার জন্য তো আপনাকে 2-3 বছর সময় দিবে না, অল্প কিছু সময় দিবে। তো দেখা যাক সেটা, এখন সেটা মানে এটা লেস দেন 1 ইয়ার, মানে এটা 1 বছর না, 1 বছরের কম সময়, বা 2-1 মাস এরকম দেবে। তো সেটা একটু দেখেন। ওইটা ওইখান থেকে ওই যে আপনি যখন টার্মস অ্যান্ড কন্ডিশনটা পড়বেন সিটি ন্যানো লোনের ক্ষেত্রে, ওইখানে আবার টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। আপনি তো টার্মস অ্যান্ড কন্ডিশন করেই অনলাইন ডিজিটাল একটা সাইন দিয়ে লোনটা নিতেছেন, ঠিক আছে। তো ওইখানে আসলে লেখা থাকবে যে কত লোন, কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, কতদিনের মধ্যে শোধ করতে হবে, ঠিক আছে, শোধ না করলে কি কি পেনাল্টি হবে বা কি কি হবে, সব কিছু ওইখানে দেয়া আছে, ওইখানে দেয়া থাকবে। তো ওইটা আসলে তখনকার ব্যাপার, বাট এছাড়া মোটামুটি এইভাবে চলবে আর কি। আচ্ছা তাহলে এখন বর্তমানে ডিজিটাল ব্যাংক কয়টা আমাদের দেশে, একটু কমেন্টস করেন তো, ডিজিটাল ব্যাংকগুলো কয়টা, বা এই ব্যাংকগুলোর নাম কি কি ডিজিটাল ব্যাংক, ঠিক আছে। এরপর যে আর্থিক খাতে গতিময় করবে ডিজিটাল ব্যাংক। ডিজিটাল ব্যাংক কেমনে গতিময় করবে, কি কি করবে, ওরা আসলে ব্যাংকিং সকল সার্ভিসগুলো দিবে। মানে আপনার ইসের ওই যে কি করতেছে, এমএফএস যে সার্ভিসগুলো দিতেছে, এমএফএস যে সার্ভিসগুলো দিতেছে ওই সার্ভিসগুলো ও দিবে, সব সার্ভিসও দিবে, এর বাইরেও কিছু সার্ভিসও দিবে, ঠিক আছে। এমএফএস এর বাইরেও কিছু সার্ভিস দিবে। এমএফএস তো মনে করেন আপনি এটিএম বুথ থেকে টাকা উঠাতে পারেন না, আর ডিজিটাল ব্যাংক থেকে এটিএম বুথ থেকে টাকা উঠাতে পারবেন। তো এই যে একটা সুবিধা পাইলেন, বা আপনি পস থেকে টাকা উঠাতে পারবেন, আপনি অনলাইন কেনাকাটা করতে পারবেন, আপনাকে একটি ডিজিটাল কার্ড দেওয়া হবে, ভার্চুয়াল কার্ড, ঠিক আছে, ভার্চুয়াল ডেবিট কার্ড, ভার্চুয়াল ক্রেডিট কার্ড দেওয়া হবে। তো এই যে ভার্চুয়াল ডেবিট কার্ড বা ভার্চুয়াল ক্রেডিট কার্ড, এগুলো দিয়ে আপনি কাজকর্ম করতে পারবেন, ঠিক আছে। তো এইগুলোই আসলে মোটামুটি হচ্ছে ডিজিটাল ব্যাংকের বিশেষ সুবিধা। আর আমরা ডিজিটাল ব্যাংক সম্পর্কে এগুলো তো জানি। ডিজিটাল ব্যাংকের আপনার মূলধন হবে হচ্ছে 125 কোটি টাকা। 125 কোটি টাকা ডিজিটাল ব্যাংকের মূলধন হবে, কোনো হেড অফিস থাকবে না, কোনো এটিএম বুথ থাকবে না, ঠিক আছে, মানে কোনো ব্রাঞ্চ অফিস থাকবে না, একটা হেড অফিস থাকবে, কোনো এটিএম বুথ থাকবে না, এরা কোনো রকম ফিজিক্যাল কার্ড ইস্যু করতে পারবে না, এরা কোনো ফিজিক্যাল কার্ড ইস্যু করতে পারবে না, এরা কোনো চেক বই ইস্যু করতে পারবে না। অনেকটা ওই যে এমএফএস এর মতো, হ্যাঁ বিকাশ রকেটের মতো, তুমি সব করতে পারবা, কিন্তু বিকাশ রকেট কি চেক বই দিতে পারে? উত্তর হচ্ছে না, বিকাশ রকেট কিন্তু চেক বই দিতে পারে না। তো বলতে কোনো রকম চেক বই দিতে পারবা না, তুমি কোনো এটিএম বুথ বসাইতে পারবা না, বাট তুমি দেশের অন্য অন্য এটিএম বুথ ব্যবহার করতে পারবা। মানে ওই যে কার্ডলেস লেনদেন আমরা যেটা বলি, ক্যাশলেস ট্রানজেকশন, এই ক্যাশলেস ট্রানজেকশন তুমি করতে পারবা, তুমি এই সকল কার্যক্রম তুমি করতে পারবা।
এইটাই হচ্ছে মূলত ডিজিটাল ব্যাংকের মোটামুটি হিসাব নিকাশ। এরপরও ডিজিটাল ব্যাংক নিয়ে যদি আরো কিছু জানতে চান তাহলে একটু কমেন্টস করে ফেলেন। সাদর শাহ লিখেছেন দুইটা, সুরুজ লিখেছেন কি দুইটা, নগদ ডিজিটাল ব্যাংক আর একটা হচ্ছে কোরি ডিজিটাল ব্যাংক। বাংলাদেশি ডিজিটাল ব্যাংক হচ্ছে দুইটা, একটা নগদ ডিজিটাল ব্যাংক আর একটা হচ্ছে কোরি ডিজিটাল ব্যাংক। এবং বলা হচ্ছে আগামী জুলাই মাসেই এরা মোটামুটি অপারেশনে আসবে। অলরেডি ব্যাংক কিন্তু চালু হয়ে গেছে, নগদ ডিজিটাল ব্যাংক আর কোরি ডিজিটাল ব্যাংক কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। তাহলে এখন ওরা কি করে? এখন ওরা আসলে অ্যাপস ডেভেলপমেন্টের কাজ বাজ, সেট আপের কাজ বাজ করতেছে। কিছুদিন পরে ওরা আসলে রিয়েল অপারেশনে আসবে, সেইটাই আসলে এখানে বলা হচ্ছে। আচ্ছা, ক্যাশলেস কেনাকাটা করলে ইচ্ছা ডিজিটালাইজেশন একটা গন্তব্য। এই যে এই ভদ্রমহিলা চেনেন, ইনি হচ্ছে হুমায়রা আজম, ইনি ট্রাস্ট ব্যাংকের এমডি। বাংলাদেশের নারী এমডি কিন্তু এই একজনই মোটামুটি। হ্যাঁ, তো বাংলাদেশের ব্যাংকের এমডি বা ম্যানেজিং ডিরেক্টর বা সিইও আমরা যদি বলি ব্যাংকের ক্ষেত্রে, ইনি হচ্ছে এখন পর্যন্ত বর্তমান সময়ের একজন নারী এমডি। বাদ বাকি সকল ব্যাংকেরই কিন্তু এমডি একজন পুরুষ। তো এই ট্রাস্ট ব্যাংকের ক্ষেত্রে এমডি হচ্ছে একজন নারী। তো তার নাম হচ্ছে হুমায়রা আজম। আচ্ছা, এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে বলা হয়েছে ক্যাশলেস কেনাকাটা, যে বাংলাদেশ ক্যাশলেস সোসাইটির দিকে যাইতেছে, সেইটাই আসলে এখানে বলা হয়েছে ক্যাশলেস সোসাইটির ব্যাপারে। আর এরপরে বলা হয়েছে যে ডিজিটাল বিনিয়োগের সুযোগ আছে, দ্রুত বাড়ছে ডিজিটাল লেনদেন, জালিয়াতির প্রতারণার ঝুঁকি কমছে। এই জিনিসগুলো ডিজিটাল ব্যাংকিং নিয়ে মোটামুটি অনেক কিছু বলা হয়েছে। আর দেখেন, যে বলছিলাম না যে ব্র্যাক ব্যাংকের অ্যাপসের নাম কি, ব্র্যাক ব্যাংকের অ্যাপসের নাম হইতেছে আস্থা। ঠিক আছে, যে আস্থা অবিচল, ব্র্যাক ব্যাংকের যে অ্যাপস, সেই অ্যাপসের নাম হইতেছে আস্থা। তারপরে তরুণদের মাঝে অ্যাপের চাহিদা বেশি, ডিজিটাল সেবা পরিধি বাড়ছে, এই মোটামুটি বলা হয়েছে। এই ছিল মোটামুটি এইখানকার খবর। ডিজিটাল ব্যাংক আসছে, সেবা হবে ডিজিটাল, লেনদেন ডিজিটাল হলে কালো টাকা কমবে, এই জিনিসগুলো, প্রতারণা বাড়ছে, নিরাপদে থাকুন, মানে মোটামুটি এই জিনিসগুলোই আসলে বলা হয়েছে। এছাড়া আর তেমন কিছু নাই। তো মোটামুটি আমরা আসলে প্রথম আলো শেষ করে ফেলছি। আমরা একটু ডেইলি স্টারের দিকে যাব। প্রশ্ন হইতেছে এই ডিজিটাল ব্যাংকিং নিয়ে বা এমএফএস নিয়ে আলোচনা যেটুকু করলাম, এটা আসলে ক্লিয়ার হইলো কিনা বা বুঝতে পেরেছেন কিনা সেটা একটু কমেন্টস করে জানান। ব্যাপারটা আসলে ক্লিয়ার হইলো কিনা বা বোধগম্য হইলো কিনা, কোনো রকম প্রশ্ন থাকলে সেটা একটু দ্রুত জানায় ফেলতে হবে। আচ্ছা, অ্যান অ্যালার্মিং আপউইংস ইন দ্য চাইল্ড ম্যারেজ, যেটা বলা হয়েছে চাইল্ড ম্যারেজ বাড়তে পারছে, বাল্যবিবাহ প্রচণ্ড রকম বৃদ্ধি পাচ্ছে। সেটা আসলে বলা হয়েছে যে ব্যাপক পরিমাণে বাল্যবিবাহ বৃদ্ধি পাইছে। ঠিক আছে, ম্যারেজ বিফোর 18, ম্যারেজ বিফোর 15। বাংলাদেশে মেয়েদের 15 বছর বয়সের আগেও এখন বিয়ে হয়ে যাইতেছে। 2023 সালে সেটা বাড়ছে 8%-এ গিয়ে ঠেকছে। আগে সেটা ছিল হচ্ছে 2020 সালেও ছিল সেটা 4%-এর মতো, 2021 সালে সেটা 4.47% ছিল। বর্তমানে সেটা প্রায় দ্বিগুণ হয়ে 8.2% হয়েছে। কারণ হইতেছে দারিদ্রতা, কথা একটাই, দারিদ্রতা। এবারে যে ম্যারেজ বিফোর 18, 18 বছর আগে, মানে ওটা তো 15 বছরের আগে, 18 বছরের আগেও বিয়ে হয়ে যাচ্ছে, সেটার একটা রেট বলা হয়েছে এবং এইটা নিয়ে সমাধান করা দরকার, সেটা আসলে বলা হয়েছে। আচ্ছা, এইখানে যেটা বলা হয়েছে, স্যার আপনার প্রেজেন্টেশন হচ্ছে, আচ্ছা আপনাদের প্রেজেন্টেশন হইতেছে স্যার আছে সামনে, নো সাউন্ড, জাস্ট আপনার কথা সাবটাইটেল গুলো পড়তেছে। সাবটাইটেল কতটা ক্লিয়ার আসতেছে সেটা আমি বুঝতেছি না, বা মাঝে মাঝে সাবটাইটেল বহু দুষ্টামি করে, সাবটাইটেল কিন্তু ক্লিয়ার আসে না অনেক সময়। হ্যাঁ, তো চেষ্টা করবেন মানে পুরোটা শুনে নেওয়ার জন্য আর কি। হ্যাঁ, ওটা ওই যে ইস্যু হয়ে গেছে, চার্লি চ্যাপলিনের মতো হয়ে গেছে, চার্লি চ্যাপলিনের ওই যে মানে সাউন্ডলেস মুভির মতো আর কি। হ্যাঁ, চার্লি চ্যাপলিনের যে মুভিগুলো ছিল খালি অ্যাকশন আর কি, কিন্তু হচ্ছে কোনো কথাবার্তা নাই। ঠিক আছে, নির্বাক চলচ্চিত্র আর কি। হ্যাঁ, নির্বাক চলচ্চিত্রের মতো হয়ে যাচ্ছে আর কি। তাহলে ওকে, পরের টপিকে আসি। সেটা হচ্ছে ডাইং ইউএনএসসি, ইসরায়েল স্টেপ অ্যাসল্ট অন গাজা। মানে ওরা আসলে খুব একটা কিছু করতেছে না, সেটা আসলে বলা হয়েছে। এই যে হচ্ছে বিল্ডিং ভাঙা রডটর নিয়ে যাইতেছে, সেটাই বলা হচ্ছে। সেই ছবিটা এখানে দেওয়া হয়েছে। এই ছিল মোটামুটি ডেইলি স্টারের প্রথম পেজের খবর। ডেইলি স্টারে যদি লাস্ট পেজে যাই দেখবো কি কি আছে। আচ্ছা, এই যে দেখেন, এটা হচ্ছে যে প্রথম পেজ, প্রথম আলোর প্রথম পেজে যে ছবিটা দিছিল সেই ছবিটাই আসলে এখানে আবার দিছে। ঠিক আছে, মানে এরা আসলে যে মানে ভাই বোন তো একত্রে মিলেঝিলে আসলে কাজবাজ করে। তো এই ছবিটা আবার এখানে দিছে। বলা হচ্ছে যে দ্য মাদার অফ প্যালেস্টাইন ম্যান হু ওয়াজ কিল্ড অন ইসরায়েল স্ট্রাইক mourns with her face straight with the blood and আল আসকা হসপিটাল, এবং সেই ব্যাপারটা এখানে বলা হয়েছে। তারপরে কি হচ্ছে প্লাস্টিক ইন্টারসেপ্টর টেকেল ট্রাস্ট অন দ্য ব্যাংকক রিভার।
ব্যাংকক রিভারে হচ্ছে প্লাস্টিক ইন্টারসেপ্টর বসানো হয়েছে, যাতে হচ্ছে প্লাস্টিক এই নদীতে কেউ ফালাইতে না পারে বা যাতে কিছু না হয়, সেটা আসলে এখানে বলা হয়েছে। তারপরে হচ্ছে ল্যাক অফ ইনহেরিটেন্স ল ওরসেন ইট ফর দ্য হিন্দু ব্রাইড, ঠিক আছে, মানে হিন্দু বৈবাহিক আইনের, হিন্দু বিবাহ আইনের কিছু পরিবর্তন হয়েছে, যাতে হচ্ছে সেটা নিয়ে কিছু কথাবার্তা বলছে। তারপরে হচ্ছে পরীক্ষা আসার মতো কিছু না, কুড়িগ্রাম টু পিক আপ উইথ দ্য ভুটানস ইকোনমিক জোন, মানে কুড়িগ্রামে ভুটানের নতুন ইকোনমিক জোন হইতে যাচ্ছে, সেইটা আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি। ভুটান বলছে বাংলাদেশে একটা নতুন ইকোনমিক জোন চায়, যাতে বাংলাদেশে তারা বিনিয়োগ করতে পারে, এবং সেই ইকোনমিক জোনটা হবে কুড়িগ্রামে, সেইটা আসলে এখানে বলা হয়েছে। কুড়িগ্রামে নতুন ইকোনমিক জোন হইতে যাচ্ছে। আমরা যদি বিজনেস পেজে আসি, বিজনেস পেজে কি বলা হয়েছে যে স্টক সিক টু দ্য লোয়েস্ট লেভেল ইন দ্য 3 years অ্যাজ দ্য ইনভেস্টর সেলস গো অ্যাওয়ে, মানে 3 বছরের ভিতরে শেয়ার বাজারের প্রায় সব থেকে নিচে নেমে গেছে। কারণ হইতেছে এই যে কি হয়েছে, মানে আপনার হেরা বেচে নিতে চলে যেতেছে, যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার এই যে লোয়েস্ট লেভেল দ্য 3 years অফ ইনভেস্টর সেলস অ্যান্ড গো অ্যাওয়ে, ইনভেস্টররা যে দামে পারতেছে শেয়ারটা বেচা ভাগতেছে, বলতে যে না আর দরকার নেই। রিমুভাল অফ ট্যাক্স এক্সাম্পশন বুস্ট রেভিনিউ 30,000 crore, মানে ট্যাক্স এক্সাম্পশন যে সরকার দেয়, সরকার যে ট্যাক্সের রিবেট দেয়, সেই রিবেটটা যদি সরকার বন্ধ করে দেয়, সরকার যদি ট্যাক্সের রিবেট বন্ধ করে দেয়, সরকারের যদি ট্যাক্সের ছাড়টা বন্ধ করে দেয়, তাহলে সেইটা প্রায় 30,000 কোটি টাকা সরকার নতুন রেভিনিউ পাবে। 30,000 কোটি টাকা সরকার রেভিনিউ পাবে, সেইটাই বলা হতে পারে। সরকার প্রতি বছর প্রায় 30,000 কোটি টাকা ট্যাক্স ছাড় দেয়, ডিসকাউন্ট ছাড় মাফ মানে মাফ করে দিলাম, এই 30,000 কোটি টাকার ট্যাক্স সরকার প্রতি বছর মাফ করে দেয়, সেইটা আসলে এখানে বলা হয়েছে। এই ছিল মোটামুটি আয়োজন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আগামী রবিবার, শুক্র শনিবার তো আমি সাধারণত থাকি না আপনাদের সাথে, কারণ শুক্র শনিবার বিএমএ থাকি, তো সেই জায়গা থেকে হচ্ছে দেখা হবে আগামী রবিবার ঠিক দুপুর 12টায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন, টার্নিং পয়েন্টের সাথে যুক্ত থাকবেন সবসময়। আপনার চাকরির প্রস্তুতির যে কোনো প্রয়োজনে টার্নিং পয়েন্ট আছে আপনার দোরগোড়ায়। শুধুমাত্র আমাদেরকে একবার একটু আওয়াজ দেন, আমাদেরকে একটু জানান, আমরা আছি আপনাকে যে কোনো সহযোগিতা করার জন্য। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। ফি আমানিল্লাহ।